আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা বা সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। এইচএসসি 2025 ব্যাচ। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, আপনাদের যারা এইচএসসি 25 ব্যাচ আপনাদের বন্ধুরা যাদের ফিনান্স আছে তাদেরকে যদি আপনি মনে করেন যে তাদের ক্লাসটা দেখা প্রয়োজন বা তাদের ক্লাসটা দেখা দরকার আছে, অবশ্যই আপনি তাকে একটু মেনশন করে দিবেন যাতে সেও ক্লাসটা আপনার সঙ্গে করতে পারে। কেমন? আচ্ছা, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন সবাই যে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, যেটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং বলি। এটা হলো আমাদের ফিনান্স প্রথম পত্রের 8ম অধ্যায়, যেখান থেকে আপনারা 2 থেকে 3টা সৃজনশীল কমন পাবেন ইনশাল্লাহ। এটা একদম গ্যারান্টেড। এই অধ্যায় থেকে আপনারা 100% শিওর থাকেন আপনারা 2টা বা 3টা, সরি একটু ভুলি, 2 বা 3টা আপনারা হচ্ছে সিকিউ কমন পাবেন এখান থেকে। ঠিক আছে, ক্রিয়েটিভ কোশ্চেন মিনিমাম 2টা তো পাবেনই, এটা তো গ্যারান্টেড, মানে 3টা পাওয়ার সম্ভাবনাও আছে। পাশাপাশি এখান থেকে আপনি এমসিকিউ মিনিমাম আপনি 4 থেকে 5টা এমসিকিউ আপনি 4 to 5 এমসিকিউ পাবেন ইনশাল্লাহ এই একটা অধ্যায় থেকে। এবং এটা কিন্তু আপনাদের ফিনান্সের অর্থের সময় মূল্যের পরে যদি কোনো একটা বড় অধ্যায় থাকে সেই অধ্যায় কিন্তু এইটা। এখন আপনারা একটু কমেন্টে আমাকে লেট মি নো, একটু জানতে দেন যে বা আমাকে একটু বলেন যে আপনাদেরকে আমরা বেসিকটা থেকে শুরু করব নাকি সরাসরি সিকিউ সমাধানে চলে যাব। আপনারা যা বলবেন সেইভাবে ক্লাসটা করাবো। ঠিক আছে, যদি বলেন যে বেসিক সহ তাহলে আমি বেসিকটা বুঝাবো, তারপরে হচ্ছে আমাদের সিকিউতে চলে যাব। আর যদি বলেন যে না স্যার আমাদের বেসিক সব নোট করা আছে, আমরা সব পারি, রিভাইজ দেওয়ার দরকার নেই, আমি সরাসরি প্রশ্নে চলে যাব। কেমন? আচ্ছা, মীর আরিফ বলছে বেসিক, শাফিন বেসিক বলছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, বেসিক করেন। আচ্ছা, সবাই বেসিক বলছেন, আর লেখার দরকার নেই, আমরা একদম বেসিক থেকে আলোচনা করি। কেমন? আচ্ছা, ঠিক আছে। আপনাদের এটা শর্ট সিলেবাস, আপনারা সবাই জানেন। আমরা গত ক্লাস ইনশাল্লাহ, মানে এর ক্লাসের আগের যে ক্লাসটা আমরা করছি আলহামদুলিল্লাহ, আমরা এই 9ম অধ্যায়টা করেছি। এই যে ঝুঁকি ও মুনাফার হার, এটা আমরা একদম এখানের আমরা বেসিক বুঝছি। ঠিক আছে, বেসিক আমরা সাজেশন দিয়ে দিয়েছি, তারপর আমরা সিকিউ কমপ্লিট করছি। সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল। এরপর আমরা এমসিকিউ সলভ করছি। এই অধ্যায় থেকে ইনশাল্লাহ যে 2টা প্রশ্ন আসবে, যারা এই ক্লাসটা করছে দুইটাই পাবে, এটা গ্যারান্টেড। আজকে আমরা 8ম অধ্যায় করব। এর পরের যে ক্লাসটা, নেক্সট ক্লাসটা আমরা করব এই অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, TVM, টাইম ভ্যালু অফ মানি, এর পরের ক্লাসটাই। কারণ আপনাদের বইয়ের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, সব অধ্যায় ইম্পর্ট্যান্ট আসলে, কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসটার মানে আজকের যে আমরা 8ম অধ্যায় করবো ইনশাল্লাহ, তো এই 8ম অধ্যায় থেকে আমরা 2টা বা 3টা প্রশ্ন পাবো। এই 8ম অধ্যায়টা করার পরে আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা এই 3য় অধ্যায় করব। আপনাদের অনেকের রিকমেন্ডেশন ছিল, অনেকের চাওয়া ছিল এই 3য় অধ্যায়টা যেন আমরা একটু দ্রুত করি, সো আমরা এই 3য় অধ্যায় চলে যাব। কেমন? তো আজকে কিন্তু আমাদের অধ্যায় 8, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। আজকে ইনশাল্লাহ এটা আমরা আল্লাহ যদি চাই আমরা A to Z কমপ্লিট করবো। কেমন? তো আচ্ছা, আমরা প্রথমে একটু লিখে ফেলি মূলধন বাজেটিং, একদম সহজে বুঝবো আমরা। ঠিক আছে, একদম কোনো উল্টাপাল্টা কিছু লিখবো না, যা লাগবে তাই। মূলধন বাজেটিং ও
সিদ্ধান্ত নেই, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়টা পড়তে গেলে প্রথমে আগে আমাদের জানতে হবে যে অধ্যায়ে কি কি প্রশ্ন আসে। মূলধন বাজেটিং এর বেসিক্যালি 4 ধরনের অঙ্ক আসে, ঠিক আছে? 4 ধরনের, কেমন? আচ্ছা, 1 নাম্বার যে জিনিসটা আসে সেটা হচ্ছে হলো, মানে আমি সনাতন পদ্ধতি দুইটা আগে লিখি। প্রথমে আসে হলো ARR, ঠিক আছে? এভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সহজ কথায় যেটাকে বলা হয় গড় মুনাফার হার। কি বলে? গড় মুনাফার হার। এইটা একটা অঙ্ক এবং বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তবে সবথেকে গুরুত্বপূর্ণ না। সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা বলছি। 2 নাম্বার হচ্ছে এনপিভি। এইটা মনে রাখেন, এই যে, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এই এনপিভি হচ্ছে হলো 3 স্টার। এটা আপনার যে বোর্ডের স্টুডেন্ট হন না কেন, এই এনপিভি থেকে একটা সৃজনশীল এসে বসে রয়েছে, পরীক্ষা হল থেকে বের হয়ে আমাকে বললেন। আর আজকের ক্লাসে আমি এনপিভি নট অনলি শুধু করাই দিব আপনাদের, এনপিভি আমি সূত্র বুঝাই দিব, উদ্দীপকে কোনটা দেখে কোন সূত্র হবে সেইটা বুঝাই দিব। পাশাপাশি ইনশাল্লাহ আমি আপনাদের বাসায়ও প্র্যাকটিস দিয়ে দেবো, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ, ঠিক আছে? তো ক্লাসে থাকেন, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এনপিভি এটাকে সহজে বলে হচ্ছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা এইচএসসির জন্য, কেমন? 3 নম্বর হলো IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপে বলা হয় আন্ত আয়ের হার। এটা আসলে লেস ইম্পর্টেন্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না। লাস্ট হচ্ছে হলো পিবিপি, পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? ARR, এভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার বা গড় আয়ের হার। এনপিভি, নিট বর্তমান মূল্য। IRR, আন্ত আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর পিবিপি, পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, সহজ কথায় বলা হচ্ছিল পে ব্যাক সময়, পে ব্যাক সময়। A to Z বুঝাই দেবে ইনশাল্লাহ। ক্লাস করার পরে আপনাদের একটা কোশ্চেন বাকি থাকবে না, মানে একটা প্রশ্ন আপনার আমার কাছে করার মতন থাকবে না ইনশাল্লাহ, যারা প্রথম থেকে ক্লাস করবেন। একটা প্রশ্নও থাকবে না। এখন আমি যদি আপনাদের এগুলোর ভিতর সাজেশন বলি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এনপিভি, এরপরে হচ্ছে এই দুইটা, এরপর হচ্ছে এইটা। IRR ওটা আসে না বললে আসে, মানে একটু কম আসে, বাট এটা আপনারা চাইলে একটু করে যেতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাস আছে, একটু ভালো মতন দেখাবো। আচ্ছা, তো দেখেন আমাদের এই 4টা করতে হবে ইনশাল্লাহ, কেমন? তো এখন আমাদের প্রথম এই ARR, গড় মুনাফার হার নির্ণয় করব কিভাবে। তো দেখেন, গড় মুনাফার হারের একটা সূত্র আছে, এই সূত্রটা আগে আপনার একটু বুঝতে হবে, ঠিক আছে? গড় মুনাফার হার। তো দেখেন আমরা এখানে সেই সূত্রটা লিখি। দেখেন এই গড় মুনাফার হার, এই সূত্রটা কি একদম সিম্পল একটা সূত্র। সূত্রটা কি? গড় কর পরবর্তী নিট মুনাফা, মানে নিট মুনাফার গড় আর কি, সোজা কথা। নিট যে মুনাফা, সেই নিট মুনাফার গড়, ওইটাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ দিয়ে দেবো, শেষ। গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইড গড় বিনিয়োগ ইনটু 100, শেষ। এইটা হলো মেইন সূত্র। এখন এইখানে দেখেন, এবং 100 দিয়ে কিন্তু গুণ দিতে হবে। এটা কিন্তু এমসিকিউ তো অনেক সময় আসে, এটা এমসিকিউ তো অনেক সময় কিন্তু আসে, গড় মুনাফার হার কোনটা আসে কিন্তু। সো ভালো মতন এখানে কিন্তু 100 দিয়ে গুণ, অলরাইট? তো দেখেন
গড় কর পরবর্তী নিট মুনাফা। এখন এই কর পরবর্তী নিট মুনাফাটা ভালো মতন বুঝেন, এখানে কিন্তু গড়ের হিসাব বাদ দেন, কর পরবর্তী নিট মুনাফা আমার সঙ্গে একটু মুখে বলেন, কর পরবর্তী নিট মুনাফা। এই কর পরবর্তী নিট মুনাফা আপনি যখন সিকিউ সলভ করতে যাবেন, সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাবেন, তখন দেখবেন এই গড় কর কর পরবর্তী নিট মুনাফা প্রশ্নে কখনো দেওয়া থাকে, কখনো দেওয়া থাকে না। তো দেখেন এইখানে গড় কর পরবর্তী নিট মুনাফা বের করার একটা সূত্র আছে। এর জন্য আগে আপনারা জানতে হবে যে কর পরবর্তী নিট মুনাফা কি। অবচয় ও কর পূর্ব নিট মুনাফা, এটার থেকে বিয়োগ করব হচ্ছে অবচয়। প্রথমে অবচয় বিয়োগ করব। অবচয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কর পূর্ব মুনাফা। এবার এই কর পূর্ব মুনাফা থেকে আমরা বিয়োগ করব কর। কর বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো কর পরবর্তী নিট মুনাফা। এইটুকু জাস্ট মনে রাখেন, দেখেন একদম আলতু ফালতু কিছু লিখি নেই, এইগুলো লাগবে অঙ্ক করতে গেলে, বুঝছেন? এই জন্য একটু মাথায় রাখতে বলতেছি, বা একটু খাতায় এইটুকু নোট করে রাখেন। সেটা কি দেখেন, এখানে জাস্ট বেসিক্যালি আমরা দুইটা জিনিস নির্ণয় করছি, ঠিক আছে? আর আপনাদের আমি বাবা একটু রিকোয়েস্ট অনুরোধ করতেছি, আপনারা সবাই যথেষ্ট ম্যাচিউর, আপনাদের আমি একটা অনুরোধ করছি, ক্লাসে কোনো কমেন্ট করার দরকার নাই বাবা। আপনি কমেন্ট করলে আমার চ্যানেলের রিচ বাড়বে, আমার পেজের রিচ বাড়বে, আমার পেজের রিচের কোনো দরকার নাই। আপনি ক্লাসে আসছেন, আমি এই যে কষ্ট করে দেখেন ঘামাই কি হয়ে গেছে, আমি কষ্ট করতেছি যাতে আপনি পরীক্ষা হলে যায় সুন্দর মতন একটা আউটপুট দিয়ে এসে আমাদের বলতে পারেন যে স্যার আজকে আপনার ক্লাসেতে এতগুলো কমন পাইছি। এতে আমরা কিক পাই, আনন্দ পাই। মানুষ আনন্দ না পাইলে তো মানুষ ভাত না খাইয়ে বাইচে থাক, মানে ভাত না খাইলে মনে করো বাঙালিদেরও ভাত না খাইলেও চলে, কিন্তু আনন্দ না করলে চলে না। আনন্দ লাগবে লাইফে, আনন্দ। এই পৃথিবীতে আসছি আমরা আনন্দ করতে, যে কাজই করি না কেন সেই কাজের ভিতরে আনন্দ খুঁজে না পাইলে জীবনের অর্থ থাকলো না, এটা মিনিংলেস হয়ে গেল। সো এই যে তোমরা ভালো রেজাল্ট করে কোশ্চেন কমন পেয়ে এসে যখন বলো, এইটাই আনন্দ। সো এই জন্য একটা অনুরোধ করি, কোনো কমেন্টিং দরকার নেই, একদম টোটালি কমেন্ট বাদ। তোমরা জাস্ট খালি ক্লাসে মনোযোগ দাও। এখন তুমি যখন কমেন্ট করতেছো এদিকে আমি বুঝাই যাচ্ছি, তুমি কিন্তু বুঝতেছো না, ঠিক আছে বাবা? প্লিজ খেয়াল করো। তো দেখো এখানে আমি কি বলছি, অবচয় আর কর পূর্ব নিট মুনাফা, এটা থেকে অবচয় বিয়োগ করলে পাবো কর পূর্ব মুনাফা, ওটা থেকে কর বিয়োগ দিলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। এই যে এখানে আমরা লিখছি কর পরবর্তী নিট মুনাফা। এখন এই কর পরবর্তী নিট মুনাফা তো আমরা বের করলাম, বা এটা প্রশ্নে অনেক সময় সরাসরি কর পরবর্তী নিট মুনাফা দিয়ে দিতে পারে। এখন এইটা যদি দিয়ে দেয় তাহলে তো আর ঝামেলা নেই। তো কর পরবর্তী নিট মুনাফার এই যে গড়, যেটা এই যে গড়, এই গড়টা কেমনে বের করবো, এই গড়টা বের করা নিয়ে একটু কথা আছে। তো এই গড়টা বের করতে হবে কিভাবে, এই যে আমরা এইখানে একটু দেখাই দিই আপনাদের, ঠিক আছে? গড় কর পরবর্তী নিট মুনাফা, এটার সূত্রটা কি? প্রশ্নে অনেকে এসব সূত্র লেখেও না। কর পরবর্তী নিট মুনাফার যোগফল ডিভাইডেড আয়ুষ্কাল বা বছর। মানে কি হইল, এই যে তোমার কর পরবর্তী যে নিট মুনাফাগুলো বের হইছে, এই কর পরবর্তী নিট মুনাফাগুলো, ঠিক আছে, আমরা যোগ করব। যতগুলো মনে করো 4 বছর বা 5 বছরের অঙ্ক, তো 5 বছরের কর পরবর্তী নিট মুনাফাগুলো আমরা যোগ করব। যোগ করে ওইটাকে 4 বছরের অঙ্ক তাহলে 4 দিয়ে ভাগ দিব, 5 বছর অঙ্ক হইলে 5 দিয়ে ভাগ দিব। তাহলে ওই কর পরবর্তী নিট মুনাফাগুলো যোগ করে ওইটাকে আমরা যে কয় বছরের সেই কয় বছর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কি গড় কর পরবর্তী নিট মুনাফা। এই গড় কর পরবর্তী যে নিট মুনাফা এইটা আমরা এখানে লিখে দিব। এরপর আমাদের লাগবে গড় বিনিয়োগ। ভালো মতন বুঝিয়েন, গড় বিনিয়োগ।
এখন অঙ্কে কিন্তু একটা বিনিয়োগ দিয়ে দিবে আপনাকে, অবশ্যই 50,000, 1 লাখ, 2 লাখ একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। তো ওইটা তো বিনিয়োগ, কিন্তু আমাদের সূত্রে কিন্তু লাগছে দেখেন গড় বিনিয়োগ। কি লাগছে? গড়। তার মানে এই গড়টা আপনার লাগবে। আমি একটু পরে আপনাদের সৃজনশীল করাই দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দেন। গড় বিনিয়োগ, তো গড় বিনিয়োগ বের করার সূত্রটা কি? এই যে আমি এখানে লিখে দিচ্ছি, গড় বিনিয়োগ। আমি ধীরে ধীরে করাচ্ছি কিন্তু, ঠিক আছে? প্যারা নিয়েন না, হয়ে যাবে ইনশাল্লাহ। গড় বিনিয়োগের সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ, এটা অঙ্কে যে বিনিয়োগটা দেওয়া থাকে, ঠিক আছে? প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ মানে কি? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে বছরের শুরুতে যে বিনিয়োগটা করা হয়, এটা অঙ্কের ভিতর দেওয়া থাকবে। প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য। দেখেন আমি একটা বলি একটা কথা, এই ভগ্নাবশেষ মূল্যটা কেন যোগ দেয়, কেনর ব্যাখ্যা আছে। কিন্তু আমি যদি এই ব্যাখ্যাটা দিতে যাই না, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা যদি দিতে যাই, এই ক্লাস হয়ে যাবে মিনিমাম 4 ঘন্টা। আমার ফোনটা টুপ করে বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, ঠিক আছে? অন্য একদিন ব্যাখ্যা হবে, অন্য এক সময় ব্যাখ্যা করবে। বহু পড়াশোনা আছে সামনে, এগুলো সামনে আরো অনেক পড়বা, এই একই জিনিস বারবার পড়বা। ওয়েট করো, ঠিক আছে? তো প্রাথমিক বিনিয়োগের সঙ্গে ভগ্নাবশেষ মূল্য, এখন ভগ্নাবশেষ মূল্য কি? এটা অঙ্কে দেওয়া থাকবে, সালভেজ ভ্যালু বা অবশিষ্ট মূল্য বা উদ্ধৃত্ত মূল্য। মানে একটা জিনিসের লাস্টে যে ভগ্নাবশেষ মূল্যটা থেকে যায়, লাস্টে যে অবশিষ্ট মূল্যটা থেকে যায়, ঠিক আছে? যে ভাঙারি মূল্যটা থেকে যায়, ওইটা হলো ভগ্নাবশেষ মূল্য। তো প্রাথমিক বিনিয়োগের সঙ্গে ভগ্নাবশেষ মূল্য যোগ করব, যোগ করে এটাকে আমরা অবশ্যই 2 দিয়ে ভাগ দেবো, যেহেতু এখানে 2টা আছে। দেখো, একটা প্রাথমিক বিনিয়োগ, তো এই জন্য আমরা এটা 2 দিয়ে ভাগ দেবো সবসময়, কারণ এটা সূত্রের 2, এটা অলওয়েজ 2 দিয়ে ভাগ করতে হবে। কেমন? আচ্ছা, তো এখন দেখো, এই যে কিন্তু আমরা এই গড় কর পরিবর্তন নিটপণ হবে এই পাইলাম, আর এই গড় বিনিয়োগ এই পাইলাম। এবার এই দুটাকে ভাগ দিয়ে 100 দিয়ে কিন্তু অবশ্যই গুণ দিতে হবে, যেহেতু আমাদের প্রশ্নে হার নির্ণয় করতে বলছে। তাহলে হার কখন কি? হার মানে কি? শতকরা। শতকরা মানে 100 দিয়ে গুণ দিতে হবে। এভাবে আমরা গড় মুনাফার হার বা এই যে ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। কেমন? ঠিক আছে, একটু মনোযোগ দেন। অলরাইট, আচ্ছা এবার দেখেন, এইখানে 2টা জিনিস আমি একটু আপনাদের বলে দিতে চাই। সেটা হচ্ছে এই অবচয়টা। এই অবচয়টা মাঝে মাঝে আমাদের প্রশ্নে দেওয়া থাকে না, ঠিক আছে? এই অবচয়ের টাকাটা আমাদের সূত্র দিয়ে বের করে নিতে হয়। তো এই অবচয়ের টাকাটা কি সূত্র দিয়ে আমরা বের করে নিব? সূত্র, অবচয়ের অনেক সূত্র আছে। আপনারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় করছেন, ওই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়, কোমর আসমাজে এত লাগবে না। এইখানে লাগবে জাস্ট খালি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা একটা সূত্র। সেটা কি? সরল রৈখিক পদ্ধতিতে অবচয় মানে কি? এই সরল রৈখিক পদ্ধতিতে অবচয় মানে অবচয় নির্ণয় করতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক বিনিয়োগ, দেখো এটা মিলে যাচ্ছে কিন্তু, এখানেও প্রাথমিক বিনিয়োগ, এখানেও প্রাথমিক, এখানে প্লাস ভগ্নাবশেষ মূল্য, এখানে মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল বা বছর। আরেকটা জিনিস বলে দেই, এই যে কর হার যেটা, ঠিক আছে? এই কর হারটা অলওয়েজ প্রশ্নে দিয়ে দিবে, আর যদি প্রশ্নে কর হারটা দিয়ে না দেয় তাহলে তোমরা 40% ধরে নিবা, ঠিক আছে? গতানুগতিক আমাদের যে বইগুলা, সেই বইগুলোতে এই 40%ই ধরে নিয়ে করছে। তো কর হারটা তোমাদের দিয়ে দিবে প্রশ্নে, আর যদি দিয়ে না দেয় তখন সেক্ষেত্রে তোমরা 40% ধরে করবা। কেমন? তো এই ছিল আমাদের হচ্ছে তোমার কি বলে গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র। এই যে গড় মুনাফার মেইন সূত্র হলো এইটা, আর এইখানে গড় 2টা বের করার জন্য আমাদের এই 2টা ফর্মুলা লাগছে। কেমন? আচ্ছা, আর এই অবচয়টা বের করার জন্য এই সূত্রটা। এখন এখানে বেসিকে যদি স্ক্রিনশট কারো নেওয়া লাগে নিয়ে নাও, ঠিক আছে? বেসিকে আই হোপ কোনো প্রবলেম নাই। এরপর আসি আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট। এটা তোমার কেউ বলবে না, আমি বলতেছি। এই এনপিবি থেকে প্রশ্ন পাবা 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 শিওর। যদি পরীক্ষা হলে এইচএসসি 25 ব্যাচ সব বোর্ড স্টুডেন্টদের বলতেছি, এই অধ্যায় থেকে যারা আনসার করবা তুমি পরীক্ষা হলে যাবা, আর এনপিবি যদি না পাও তুমি পরীক্ষা হল থেকে বের হয়ে এসে আমরা যা খুশি তাই বলো। কিন্তু এখন প্লিজ, যেহেতু অঙ্কটা পাবা 10 মার্কের একটা সৃজনশীল, এই 10টা মার্ক আজকের ক্লাসে নিশ্চিত করো। এই যে তুমি কষ্ট করে সময় দিচ্ছ, এই সময়টার প্রপার একটা ফিডব্যাক তুমি নাও এখান থেকে, ঠিক আছে বাবা? আসো।
আচ্ছা এনপিভি না, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, ঠিক আছে। তো এই নিট বর্তমান মূল্য জিনিসটাকে একটা তথ্য আমি লিখে দিই, এটা সারা এমসিকিউতে দেখবেন টেস্ট পেপারে এই জিনিসটা বার আসছে, আমি একটু লিখে দিই কেমন। আচ্ছা, তো নিট প্রেজেন্ট ভ্যালু এটার ক্ষেত্রে এটার মূলত হচ্ছে হলো নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের পার্থক্য। তাহলে এনপিভি কি? নগদ আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ মানে ক্যাশ ইনফ্লো মানে কত টাকা আসছে, আর নগদ বহিঃপ্রবাহ মানে কত টাকা গেছে। এই নগদ আন্তঃপ্রবাহ আর নগদ বহিঃপ্রবাহ এইটা বিয়োগ বা এইটার যে বিয়োগফল, আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহের যে পার্থক্য যে বিয়োগফল, ওইটাই হচ্ছে হলো নিট বর্তমান মূল্য বা এনপিভি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এইটা করলে আমি পাশে লিখে দিচ্ছি, যাও হ্যাঁ একদম এইখানে এই লেখো শিওর 10 মার্ক, শিওর 10 মার্কস, একদম শিওর 10 পাওয়া। এই জাস্ট খালি এনপিভিটাই যে আমার সঙ্গে এখন একটু মনোযোগ দিয়ে করো, একটু করো, ঠিক আছে, একটু মনোযোগ দাও। একদম সোজা, এটার কঠিন ভাবলেই কঠিন, সহজ ভাবলে সহজ। দেখো অঙ্ক করলে সব মাথায় ঢুকে যাবে, বুঝছো, না ঢুকার কোনো কিছু নাই। আচ্ছা দেখো এখানে এক জায়গা লিখছি সমান আর এক জায়গা লিখছি অসমান। এই কথাটার মানে কি? এই কথার মানে হলো এই যে নিট প্রেজেন্ট ভ্যালু, নগদ তোমার হচ্ছে নিট বর্তমান মূল্য, এইটার যে নগদ আন্তঃপ্রবাহগুলো এইগুলো কখনো সমান হইতে পারে, কখনো অসমান হইতে পারে। এখন সমান অসমান জিনিসটা কি? মনে করো বছর 1 2 3, 3 বছর, তা 3 বছরে প্রত্যেক বছর মনে করো 10,000 টাকা করে তোমার আসতেছে, নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 10,000 টাকা করে। তাহলে এই 3 বছরে দেখো প্রত্যেক বছর কিন্তু 10,000 করে, তার মানে এটা হলো সমান নগদ আন্তঃপ্রবাহ। তাহলে সমান নগদ আন্তঃপ্রবাহ হইলে সূত্র হবে একটা, আর অসমান নগদ আন্তঃপ্রবাহ হইলে সূত্র হবে হলো আরেকটা। বাবা তোমরা আমাকে যারা ফাস্ট হইতে বলতেছে না, ফাস্ট করতে, যে স্যার এখন ক্লাস করব না, পরে 2x দিয়ে করব, আমি যে ফাস্ট তোমার এই অঙ্ক করাই দিতে পারবো না, তুমি নিতে পারবা না, বুঝতে পারছো? তোমার এই ক্লাস আমি মানে আধা ঘন্টায় শেষ করে দিতে পারি। এখানে আমার যত স্লাইড আছে না, আমি এখানে দাঁড়াই জাস্ট আধা ঘন্টায় শেষ করব, যা মনে করছো তা না, বুঝতে পারছো? এখানে তোমার আমি ক্লাস নিচ্ছি না, এই জন্য উল্টা পুল্টা বইলো না। লাইভ ক্লাসে সবাই তো আর সমান হয় না, সবার দিক বিবেচনা করে ক্লাস নেওয়া লাগে, বুঝতে পারছো? তুমি বেশি ফাস্ট, সবাই তো আর ফাস্ট না, ঠিক আছে? সো ওই 2x দিয়ে দেখবা, দ্রুত দেখতে হবে, করে স্যার দ্রুত করা না, আমার এটা করাইতে কয় মিনিট লাগবে, আমি তোমাদের জন্য সোলো হয়েছি, তোমার জন্য সোলো হয়েছে, তুমি বুঝতেছো না, সোলো বলতেছি এই জন্য বুঝতেছো, দ্রুত করলে তুমিই বুঝতে না বেটা, বাকি সবাই বুঝতো। একটু মনোযোগ দাও, ঠিক আছে? বেশি পাকনামতালি করো না, বেশি পাকনামতালি করলে কলা বেশি পাকলে কিন্তু নিজের থেকে ঝরে যায়, এটা মনোযোগ দাও বাবা। এটা হলো সমান, ঠিক আছে? আরেকটা হলো অসমান নগদ আন্তঃপ্রবাহ। অসমান জিনিসটা কেমন? মনে করো অসমান বলতে ধরো প্রথম বছর আসছে 10,000, এর পরের বছর আসছে 5,000, এর পরের বছর আসছে 12,000। এই যে দেখো এক এক বছর এক একটা, এক এক বছর নগদ আন্তঃপ্রবাহ এক এক রকম হয়েছে, তখন ওইটাকে আমরা বলবো অসমান নগদ আন্তঃপ্রবাহ। কেমন? অসমান নগদ আন্তঃপ্রবাহ।
এবার আমাদের যদি সমান নগদ আন্তঃপ্রবাহ হয় তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা হবে এই যে আমি লিখে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। এনপিভি সমান সমান এ গুণন, এখানে এ লেখে অনেকে সিএফ লেখে, দুইটাই সঠিক। থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার এন ডিভাইডেড কে ব্র্যাকেট ক্লোজ মাইনাস এনসিও। দেখেন কি লিখছি, এ, এগুলো অঙ্ক করাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এ গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার এন ডিভাইডেড কে মাইনাস এনসিও। এখন এইটা দেখলে অনেকটা ওই যে আপনারা ভ্যালু অফ বন্ডের অধ্যায় মানে ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক করছেন ওইটার মতন একটু মনে হয় না? হ্যাঁ, ওইটার মতো সূত্র একটু মেলে না। তারপর আবার অ্যানুইটির অঙ্ক করছিলেন, মনে আছে? ওই অ্যানুইটির সঙ্গে একটু মিলে যায় না? না না না, এটা একটু ঠিক আছে। অলরাইট, ওকে। এবার আসেন তো দেখেন এই এনপিভির এই সূত্রটা, এখন এইখানে অনেক কিছু আমি লিখছি যে স্যার এগুলো কি, তো এগুলো আমি একটু আপনাদের লিখে দিই কেমন। আর এরপরে জাস্ট আমার সূত্র এই বেসিক বুঝাইতে সর্বোচ্চ আর 10 মিনিট লাগবে, 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের কম লাগবে, একটু মনে হয়। এরপর আমি ম্যাথে চলে যাবো আপনাদের, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে এই এ মানে হচ্ছে হলো নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, অলরাইট, নগদ আন্তঃপ্রবাহ। এই কে মানে হচ্ছে হলো কস্ট, বা এটাকে এখন কস্টের প্রথম অক্ষর তো সি, স্যার কে দ্বারা প্রকাশ করছে কেন? মনে রাখবেন ফিনান্সে কস্টের ইংরেজি কি? ব্যয়। সরি, ব্যয়ের ইংরেজি কি? ব্যয়ের ইংরেজি কস্ট। এখন কস্টকে কখনো সি দ্বারা প্রকাশ করে না, এটাকে কে দ্বারা প্রকাশ করে। বোঝা গেছে? এটাকে কি দ্বারা প্রকাশ করে? কে দ্বারা প্রকাশ করে। কেমন মনে থাকবে সবার? কস্ট এটার বাংলায় বলে মূলধন ব্যয়, বা বাট্টার হার। এই নামগুলো একটু মনে রাখবেন বাবা। আচ্ছা, এন মানে আপনারা সবাই জানেন নাম্বার অফ ইয়ার্স, মানে বছর সংখ্যা, বছর সংখ্যা। এখন বলতে পারেন স্যার নাম্বার অফ, অত ইংরেজি লেখার দরকার নেই, কারণ আপনার পরীক্ষাতে আর এটা আসবে না, এন এর ফুল মিনিং এটা আসবে না। কে পাইলাম? এনসিও। এনসিওর ফুল মিনিংটা একটু জানা লাগতে পারে, সেটা হচ্ছে হলো নিট ক্যাশ আউটফ্লো। এনসিও মানে কি? নিট ক্যাশ আউটফ্লো। অনেকে এটাকে এনসিও না লিখে CF0 লেখে, আমি সেটাও লিখে দিচ্ছি। অনেকে পাশে কি লেখে? CF0। এই CF লিখে নিচে ছোট্ট করে 0 দেবেন, এটার মানে হলো এনসিও, এটার মানে হলো প্রাথমিক বিনিয়োগ। সংক্ষেপে এটাকে কি বলে, মানে বাংলায় কি বলে এটাকে? একটু হাতের লেখা যেমন তেমন হয়ে গেল, বুঝে নিন। এই এ মানে হচ্ছে এই এ লিখলেও হয়, এখানে CF লিখলেও হয়। CF মানে কি? ক্যাশ ফ্লো। তাহলে এ মানে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। এই নগদ আন্তঃপ্রবাহটাকে এ দ্বারা প্রকাশ করে। কে মানে হলো কস্ট, মানে মূলধন ব্যয় বা বাট্টার হার যেটা দেওয়া থাকবে ওইটা। এন মানে হলো বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার্স, কেমন। আর এনসিও মানে হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো বা প্রাথমিক বিনিয়োগ। অলরাইট, সবাই বুঝতে পারছেন বাবুরা? আচ্ছা এবার আসেন, তাহলে এটা হচ্ছে হলো নগদ আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয়, আর নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান হয় তখন কি সূত্র হবে? তো অসমান হইলে সূত্র হবে হচ্ছে হলো এইটা।
যদিও নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান হয় তখন আমরা কি করব, এনপিভি সমান সমান সিএফ 1 প্লাস ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার 1 প্লাস সিএফ 2 ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার 2, এরকম যে কয়টা নগদ আন্তঃপ্রবাহ থাকবে সেই কয়টা এরকম হবে। কেমন? আচ্ছা, না বোঝার কিছু নাই। কেমন? আর লাস্টে যে এনসিও বিয়োগ করব, এখানেও লাস্টে এনসিও বিয়োগ করব, নিট ক্যাশ আউটফ্লো বা সিএফ 0, এখানেও আমরা বিয়োগ করে দেব, প্রাথমিক বিনিয়োগ যেটা থাকবে সেটা বিয়োগ করে দেব। কেমন? আচ্ছা, তো আই হোপ আপনারা সমান নগদ আন্তঃপ্রবাহ আর অসমান নগদ আন্তঃপ্রবাহ থাকলে কি হবে এটা আপনারা বুঝতে পারছেন। আর এই অধ্যায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, সো যদি না করেন ইটস ইয়োর লস। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রশ্ন পাবেনই পাবেন। এরপর আসেন, তারপরে কি ছিল? এরপরে ছিল হলো আইআরআর এর একটা সূত্র, পিভিপির একটা সূত্র। এটা আমরা একদম জাস্ট ছোট্ট দুইটা সূত্র আমি একটু লিখে দিই আপনাদের। ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাকে ইংরেজিতে কি বলে? ইন্টারনাল। এগুলার ফুল মিনিং কিন্তু এমসিকিউতে আসে, এই জন্য লিখে দিচ্ছি। ইন্টারনাল রেট অফ রিটার্ন। রিটার্ন মানে কি? আয়ের হার। ঠিক আছে, ইন্টারনাল রেট অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে কি? আন্ত আয়ের হার। তো আন্ত আয়ের সূত্র কি? আইআরআর সমান সমান এলআর, এলআর মানে লোয়ার রেট, আমি এগুলা লিখলাম না, প্লাস ডিভাইডেড দি এনপিবি এলআর ডিভাইডেড এনপিবি এলআর মাইনাস এনপিবি এইচআর ইন্টু এইচআর মাইনাস এলআর। এখন এই যে সূত্রটা, এই সূত্রের ক্ষেত্রে দুইটা এনপিবি লাগে, একটা পজিটিভ এনপিবি একটা নেগেটিভ এনপিবি। এখন ওইখানে আমরা গেলাম না, ওইটা বলতে গেলে এখন পুরো আলাদা একটা টপিক বলা লাগবে, পুরো অনেক কিছু বলা লাগবে, এখন ওইদিকে আমি যাচ্ছি না। আরেকটা সূত্র আপনাদের জানতে হবে, সেটা হলো পে ব্যাক সময়। কি? পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড বাংলায় বলে কি? পে ব্যাক সময়। বিনিয়োগকৃত অর্থ কত সময়ের ভিতর ফেরত আসবে। এখন এই ক্ষেত্রেও দুইটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু এমসিকিউ তো আসে। একটা হলো সমান হলে আর একটা হলো অসমান হলে। একটা হলো সমান হলে আর একটা হলো অসমান হলে নগদ আন্তঃপ্রবাহ। কেমন? দেখেন, যদি সমান হয় তখন সূত্র হবে একটা, যদি অসমান হয় তখন সূত্র হবে একটা। যদি সমান হয় তখন সূত্র হবে হচ্ছে হলো পিবিপি, পে ব্যাক পিরিয়ড সমান সমান এনসিও, নিট ক্যাশ আউটফ্লো, একটু আগে লিখে দিছি, ডিভাইডেড এনসিভি, নিট ক্যাশ বেনিফিট। ঠিক আছে, বা নগদ আন্তঃপ্রবাহ। বাংলা কথা হলো প্রাথমিক বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। একদম সোজা জিনিস, এগুলো ইংরেজি দেখে ভয় পাওয়ার দরকার নাই, আমি বুঝাই দিব অঙ্ক করার সময়, একদম সোজা আছে। আর যদি অসমান হয় তখন আমরা লিখব পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এই এ মানে হচ্ছে অ্যানুয়াল বছর, সি মানে কিউমুলেটিভ, আর ডির ওরকম কোনো মিনিং নাই। ঠিক আছে, এগুলো যখন আমরা অঙ্ক করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, সূত্র যা লেখার লিখে ফেলেছি, এখন আমি আর সূত্র নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এখন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আসেন, সিকিউ প্র্যাকটিস, ক্রিয়েটিভ কোশ্চেন আমরা এখন প্র্যাকটিস করব। কেমন? তো চলেন, রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নটা আমরা সমাধান করি নাকি? চলেন সবাই। অলরাইট, রাজশাহী বোর্ড 2022 প্রশ্নের গদাগে কি বলেছে? প্রকল্প 1 এর গড় মুনাফার হার নির্ণয় করো। গড় মুনাফার হার, এই যে একটু আগে নির্ণয় করছি। কি নির্ণয় করতে বলছে সবাই একটু খেয়াল করেন। গড় মুনাফার হার।
তাহলে আমরা গড় মুনাফার হার নির্ণয় করব। তো চলেন প্রকল্প 1-এর এই যে প্রকল্প 1 কোনটা, এই যে এইটা, এই ভদ্রলোক হলো প্রকল্প 1 আর নিচেটা হলো প্রকল্প 2। তাহলে প্রকল্প 1-এর এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর ভিত্তিতে আমরা কি নির্ণয় করব, গড় মুনাফার হার। কেমন? আচ্ছা, তো চলেন আমরা গড় মুনাফার হার নির্ণয় করি। ঠিক আছে, গড় মুনাফার হার নির্ণয়। কেমন? আচ্ছা, তো এখন দেখেন এই গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে আপনার সর্বপ্রথম যেটা লাগবে, এটা সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, আমি যে লিখে দিচ্ছি, কর পরবর্তী নিট মুনাফা। এই ভদ্রলোকরে আপনারা অলওয়েজ রাখবে সব সময়। এটা কারে লাগবে অলওয়েজ বলেন? যখন আপনি এআরআর নির্ণয় করতে যাবেন, অ্যাকাউন্টিং বা এভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার বা গড় আয়ের হার, এই গড় আয়ের হার নির্ণয় করতে গেলেই আপনার কর পরবর্তী নিট মুনাফা লাগবে। এটা একদম অলওয়েজ মাথায় রাখবেন। ঠিক আছে, অলরাইট, ক্লিয়ার? এবার আসেন এই যে কর পরবর্তী নিট মুনাফা, এখন অঙ্কের ভিতর দেখতে হবে যে কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে কিনা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, কর পরবর্তী নিট মুনাফাটা দেওয়া আছে কিনা আগে এইটা আপনার সবার আগে দেখতে হবে। এখন আমি যদি একটু প্রশ্নের ভিতর খেয়াল করি, তো এই প্রশ্নের ভিতরে এই যে 12,000 টাকা দেওয়া আছে, তারপর হচ্ছে 18,000 টাকা দেওয়া আছে, 30,000 দেওয়া আছে, 16,000 আর 22,000 টাকা দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। কিন্তু এখানে কিন্তু এই যে নগদ আন্তঃপ্রবাহটা, এইটা যে কর পরবর্তী নিট মুনাফা নাকি কর পূর্ববর্তী নিট মুনাফা, এটা কোনো কিছু কিন্তু বলা নাই। তো এরকম যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা হলো কর পূর্ব। এটা হলো কি? কর পূর্ব। তাহলে কর পূর্ব যদি হয় তাহলে এটার থেকে আমার কর পরবর্তীটা বের করে নিতে হবে। কর পরবর্তীটা কি করে নিতে হবে? বের করে নিতে হবে। তো চলেন আমরা কর পরবর্তীটা বের করে নিই। মনোযোগ দিয়ে অঙ্ক করলে এই অধ্যায়টা, একটু ক্লাসটা দেখলেই অঙ্ক পারবেন। এটা না পারার কিছু নেই, আপনারা সবাই পারবেন। 5 বছরের তাই 5টা টানবো। 1 2 3 4 5। অলরাইট, এখানে লিখবো বিবরণ বছর 1, আপনারা লিখে নিয়েন বছর 2, বছর 3, বছর 4, বছর 5। আচ্ছা, তো আমরা এখানে লিখব অবচয় ও কর পূর্ব মুনাফা। কেমন? তাহলে কত কত দেওয়া আছে? 12,000, 18,000, 30,000, 16,000, 22,000। 12, 18, 30, 12,000, 18,000, 30,000, 16,000, 22,000। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, এটার থেকে আমরা বিয়োগ দিব কি? অবচয়। প্রথমে অবচয়টাকে বিয়োগ দিই। এখন অবচয়ের কোনো কিছু এখানে সরাসরি দেওয়া নাই। ঠিক আছে, অবচয়ের কোনো কিছু এখানে দেওয়া নাই। তো যদি দেওয়া না থাকে তাহলে অবচয় বের করার নিয়মটা তো আমরা জানি। তো সেইভাবে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি অবচয়। সূত্রটা কি ছিল? প্রাথমিক বিনিয়োগ
অবচয়ের ক্ষেত্রে আমরা বিয়োগ দেই, কেমন, ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করি। আর প্রাথমিক বিনিয়োগ এই অবচয়ের ক্ষেত্রে বিয়োগ করি, আর হচ্ছে হলো যখন আমরা গড় বিনিয়োগ বের করি তখন যোগ করি। তো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল বা বছর সংখ্যা। প্রাথমিক বিনিয়োগ মানে কি, এনসিও, বছরের শুরুতে কত টাকা বিনিয়োগ করছে। এখন আমরা যদি একটু অঙ্কের ভিতরে খেয়াল করি, এখানে বিনিয়োগ করছে, দেখেন প্রাথমিক বিনিয়োগ হচ্ছে হলো 50,000 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম কত হাজার, 50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য সম্পর্কে কি তথ্য দেওয়া আছে, এই অঙ্কে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে ভগ্নাবশেষ মূল্য যদি না থাকে তাহলে কি 0। আর আয়ুষ্কাল কয় বছরের, এই যে 5ম বছর, 5 বছরের, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 50,000কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 10,000 টাকা। তাহলে সবাই বলেন অবচয় পেলাম কত টাকা, 10,000 টাকা। তাহলে আমরা প্রত্যেক বছর অবচয় ধরে নিব কত, 10,000। কেন প্রত্যেক বছর অবচয় 10,000? কারণ এই যে সূত্রটা, এটা হলো সরল রৈখিক পদ্ধতি, আর সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সবসময় সমান হয়। তাহলে 10,000 10,000 করে ধরবো। এগুলো একটু ব্র্যাকেটে আটকায় দিবেন। আচ্ছা, এখন আপনাদের একটা কনফিউশন দূর করে দেয়, এখানে কিন্তু কোনো মানে কি বলে কর নাই, কোনো কর হার দেওয়া নাই। এখন স্যার কর হার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কি 40% ধরে নিব? না, ওইটা যখন সরাসরি করের কথা বলবে অথচ কর হার দেওয়া থাকবে না তখন। কিন্তু আপাতত এখানে কিন্তু কর নাই যেহেতু, সো কর হার ধরার কোনো দরকার নাই। সো আমরা 10,000 করে বিয়োগ করব। তো 10,000 করে যদি 12 থেকে 10 গেলে থাকে 2,000, এখানে থাকে 8,000, এখানে থাকে 20,000, এখানে থাকে 6,000, আর এখানে থাকে 12,000। এইটা হলো আমাদের সেই কি কর পরবর্তী নিট মুনাফা। তাহলে এই কর পরবর্তী যে নিট মুনাফা, এই কর পরবর্তী নিট মুনাফা ধরে আমাদের এবার ওই অঙ্কগুলো করতে হবে বা ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা কি, আমরা চলেন সূত্রটা লিখে ফেলি সবাই। গড় মুনাফার হার, প্রশ্নে কিন্তু গড় মুনাফার হারই চাইছে প্রকল্প 1-এর। সূত্র কি, গড় মুনাফা ডিভাইডেড এই গড় কর পরবর্তী নিট মুনাফাটা আমাদের বের করে নিতে হবে, কেমন? তো চলেন আমরা গড় কর পরবর্তী নিট মুনাফাটা বের করি। গড় কর পরবর্তী নিট মুনাফার সূত্র কি ছিল? গড় কর পরবর্তী নিট মুনাফার, অনেকে এখানে লেখে নিট মুনাফার যোগফল, একই কথা, অসুবিধা নাই, কিন্তু আসলে একটু কথাটা থেকে যায় একটা। এখন নিট মুনাফা এটা কি কর পূর্ববর্তী না কর পরবর্তী, এটা তো একটা কথা আছে, কেমন? অলরাইট, আচ্ছা, গড় কর পরবর্তী নির্ভর যোগফল ডিভাইডেড আয়ুষ্কাল। আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। 5 বছর অঙ্ক 1 2 3 4 5, এই জন্য আয়ুষ্কাল 5 বছর। আর কর পরবর্তী নিট মুনাফা কত? এই যে আমাদের বের হয়েছে 2 8 20,
প্লাস 8,000 প্লাস 20,000 প্লাস 6,000 12,000। এগুলো সব যোগ করে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো গড় কর পরবর্তী নিট মুনাফা। 2,000 প্লাস 8,000 প্লাস 20,000 প্লাস 60,000 প্লাস 6,000 প্লাস 12,000 48,000 ভাগ 5 9,600। তাহলে দেখেন গড় কর পরবর্তী নিট মুনাফা কত? 9,600 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 9,600 টাকা। এবার আমার লাগবে গড় বিনিয়োগ। কি বিনিয়োগ? গড় বিনিয়োগ। ঠিক আছে, রাইট। এবার আমরা লিখবো গড় বিনিয়োগ। তাহলে আমরা গড় বিনিয়োগ কিভাবে বের করব? এটার নিচে এটা একটু ছোট করে দেই, অলরাইট। গড় বিনিয়োগ সমান সমান প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগের সঙ্গে সবসময় ভগ্নাবশেষ মূল্য কি হবে? যোগ হবে। প্রাথমিক বিনিয়োগ বছরের শুরুতে বিনিয়োগ করছে, প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কত টাকা? প্রাথমিক বিনিয়োগ 50,000। এই অঙ্কে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে ভগ্নাবশেষ মূল্য না থাকলে ভগ্নাবশেষ মূল্য কি লিখবো? 0 লিখবো। ডিভাইডেড আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। তাহলে 50,000কে যদি 5 দিয়ে ভাগ দেই, আচ্ছা গড় বিনিয়োগের সামনে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে? আমার তুমি তো গেছি 2 দিয়ে ভাগ হবে, কারণ এখানে 2টা আছে, 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 5 হবে না 2 হবে? তাহলে 50,000কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 25,000। তাহলে এই 25,000 হচ্ছে আমাদের গড় বিনিয়োগ। 25,000 কি? গড় বিনিয়োগ। তাহলে এর নিচে আমরা লিখতে পারি 25,000। এবার 9,600 ভাগ 25,000 ইন্টু 100, 38.4। উত্তর মিলে গেছে, 38.4। এটাকে ভাগ দিলেও এটাই আসে, 38.4। কেমন? তাহলে লিখবো 38.4। যেহেতু 100 দিয়ে গুণ দিছি, উত্তর অবশ্যই কি লিখবো? পার্সেন্টেজ লিখবো। ঠিক আছে। আর তোমাদের এইখানে আমি একটা জিনিস একটু বলে দিই, তোমরা এটা একটু মাথায় রেখো। কেমন? এটা তো হয়ে গেল গদাক। তারপরে আমি এর পরের এটা একটু লিখে দিই, এইখানে লিখে দিই। এই জিনিসটা একটু মনে রাখবা, সবসময় মনে রাখবা। সেটা হলো ARR যখন তোমরা নির্ণয় করবা, ঠিক আছে, ARR এর উত্তরটা দিবা পার্সেন্টেজে। ঠিক আছে। এবং এটা যত বেশি হবে তত বেশি লাভজনক। বেশি হইলে কি? লাভজনক। এটা থেকে MCQ আসে কিন্তু। কেমন? আচ্ছা, এরপরে যদি তোমাকে NPV নির্ণয় করতে বলি, NPV, ঠিক আছে, এটা হলো টাকায় নির্ণয় করে। কেমন? টাকা। এটাও যত বেশি সেটা কি? লাভজনক। কেমন? আচ্ছা, এরপর IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয়ের হার, এটার উত্তর আসে পার্সেন্টেজে, এবং এটাও যেটা বেশি হয় সেটা কি? লাভজনক। আর যেটা PBP, পে ব্যাক পিরিয়ড, এই চারটাই তো পে ব্যাক পিরিয়ড, এটা হলো ইয়ার্স বা বছর, বছর বা সময় বের করে। ঠিক আছে, বছর, উত্তরে বছর লিখতে হয়। এটার ক্ষেত্রে যেটা কম সেটা লাভজনক। তো জিনিসটা একটু মাথায় রাখিও এটা। ঠিক আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করো। ARR এর ক্ষেত্রে উত্তরটা হবে পার্সেন্টেজে, এবং যেটা বেশি সেটা লাভজনক। মানে দুইটা প্রকল্পের ভিতর যেটার ARR, গড় ARR বেশি সেটা লাভজনক। NPVর উত্তরটা লিখতে হবে টাকায়, টাকায়। এক্ষেত্রেও যেটা বেশি সেটা কি? লাভজনক। IRR যদি নির্ণয় করো, এটার উত্তর হচ্ছে পার্সেন্টেজে লিখতে হবে। এটার ক্ষেত্রেও যেটা বেশি, দুইটা প্রকল্পের যেটার IRR বেশি সেটা লাভজনক। ঠিক আছে। আচ্ছা, PBPর ক্ষেত্রে উত্তর লিখতে হবে বছর, এক্ষেত্রে যেটা কম সেটা লাভজনক। ঠিক আছে, এইটা একটু মনে রেখো।
ঠিক আছে, এইটা যদি মাথায় রাখো তাহলে আর জীবনে কোনোদিন ভুল হবে না। উত্তরে কি লিখবা, তাহলে দেখো এখানে নির্ণয় করছে ARR, তাহলে উত্তর অবশ্যই কিসে, পার্সেন্টেজে আসবে। এই জন্য উত্তরে অবশ্যই আমরা কি দিয়ে দিছে, একটা এই যে পার্সেন্টেজ দিয়ে দিছে 38.4%। অলরাইট, এরপরে নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে যাব, সলিউশন করি। আচ্ছা, আপনারা যারা HSC 26 ব্যাচের রয়েছেন, আপনারা জানেন আমাদের একটা কামব্যাক কোর্স আছে, কোর্সটা চলমান, মাত্র একটা ক্লাস হয়েছে। এখানে আমরা আপনাদের 40টা ক্লাসের ব্যবস্থা করেছি, লাইভ ক্লাস, যেখানে আমরা সিকিউ এমসিকিউ কভার করব বেসিক সহ। হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা কভার হবে, আপনাদের ফুল সিলেবাস 20টা অধ্যায় টোটাল। প্রতিটা ক্লাসের PDF পাবেন, মানে একদম PDF ফাইল। ক্লাস শেষে রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন এবং ডাউট সলভিং যে গ্রুপ থাকবে সেখানে আপনাদের ডাউটটা আপনি সলভ করতে পারবেন। মাত্র 499 টাকায় আপনার হিসাব বিজ্ঞানে যদি একটা কামব্যাক দেওয়ার দরকার থাকে, আমাদের এই কামব্যাক কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। এবার দেখেন ঢাকা বোর্ড 2023, এরপরে আমরা এমসিকিউ তে চলে যাবো। আপনাদের জন্য কিন্তু আমরা টপ এমসিকিউ গুলো রেডি করছি, এই যে টপ এমসিকিউ গুলো, এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা রেডি করছি। এই যে আমি এখনই আপনাদের এটা আলোচনা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন ঢাকা বোর্ড 2023, এবং এটা কিন্তু আপনার হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা আসছে। যেহেতু এটা একটা টেস্ট পেপারের কোশ্চেন বা এটা একটা ভালো একটা কলেজে আসছে, সেই তো আপনাদের এটা কিন্তু HSC পরীক্ষা আসার পসিবিলিটিস আছে। কেমন? জি আলহামদুলিল্লাহ, সুস্থ হয়েছি। আচ্ছা দেখেন প্রশ্নের গ দাগে কি বলেছে। এখানে আমি মনে হয় আপনাদের এখানে গ দাগটার উত্তর করি নাই, ঠিক আছে, প্রশ্নের গ দাগটার উত্তর করি নাই। আচ্ছা এই গ দাগটা আপনারা করাই দিই, ঠিক আছে, আপনারা গ দাগ করতে বলতেছেন, আচ্ছা গ দাগটা আমি করাই দিচ্ছি। মিস্টার সালামের নিট বর্তমান মূল্যের আলোকে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক, ঠিক আছে, মূল্যায়ন করো। তাহলে মিস্টার সালামের নিট বর্তমান মূল্য, এখানে ভালো মতন বুঝেন কিন্তু এখানে কিন্তু বলছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্য মানে কি? এনপিভি। নিট বর্তমান মূল্য মানে কি? নিট বর্তমান মূল্য মানে হলো এনপিভি। তো এনপিভির মাধ্যমে আপনার কি নির্ণয় করতে বলছে, যে কোন প্রকল্পে বিনিয়োগ করা আমাদের জন্য ভালো হবে সেইটা। কেমন? আচ্ছা তো চলেন আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করি, এনপিভি। আচ্ছা দুইটা প্রকল্প আছে এখানে, ঠিক আছে, একটা হলো প্রকল্প 1, একটা হলো প্রকল্প 2। তো প্রকল্প 1 এর এনপিভি প্রথমে নির্ণয় করতে হবে, তারপর প্রকল্প 2 এর এনপিভি নির্ণয় করতে হবে। তাহলে প্রকল্প 1 এর এনপিভি আমরা আগে নির্ণয় করব, ঠিক আছে। এখন তাহলে আমরা প্রথমে লিখবো, ঘ দাগ দিয়ে লিখবো, প্রথমে লিখবো আমরা জানি। এনপিভির সূত্রটা লিখবো, এনপিভি সমান সমান যে কয় বছর সেই কয় বছর এরকম দিতে হবে। CF3 1 + k পাওয়ার 3। আমরা এনপিভি নির্ণয় করতেছি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা। অলরাইট, আচ্ছা দেখেন এখন কোশ্চেন হচ্ছে এই এনপিভির এই লম্বা ট্রেনের মতন লম্বা সূত্রটা কেন লিখলাম, ছোট সূত্রটা কেন লিখলাম না। আমি আপনাদের এনপিভির সূত্র যখন বুঝাইছি, একটু খেয়াল করেন, এই যে এনপিভির সূত্র যখন আপনাদের আমি বুঝাইছি, এই যে সূত্রের দিকে খেয়াল করেন, এই সূত্রে একটা ছিল সমান নগদান্ত প্রবাহ হলে এই ছোট সূত্রটা, আর এই ট্রেনের মতন লম্বা সূত্রটা হলো যখন নগদান্ত প্রবাহ অসমান থাকবে। এখন আমাদের প্রশ্নে দেখি নগদান্ত প্রবাহ কি সমান আছে নাকি অসমান আছে, তো সেইটা দেখে আমরা মূলত ডিসিশনটা নিছি। তো এখন অঙ্কের ভিতরে যদি একটু খেয়াল করি আমরা,
অঙ্কের ভিতরে যদি একটু খেয়াল করি তো এখানে দেখবেন এই যে এগুলো হলো নগদান্ত প্রবাহ, তার মানে এখানে সবগুলো কি নগদান্ত প্রবাহ। তাহলে এখানে দেখেন নগদান্ত প্রবাহ প্রথম বছর 12,000, দ্বিতীয় বছর 18,000, তৃতীয় বছর 30,000, 16,000, 22,000। দেখেন এগুলো কিন্তু সমান না, এগুলো কিন্তু অসমান, এক এক বছর এক একটা, এই জন্য অসমান। তাহলে অসমান হইলে তখন আমার সূত্র এই ট্রেনের মতন লম্বা সূত্রটা দিব, অসমান হইলে তো ট্রেনের সূত্রই দিতে হবে। আর সমান হইলে যদি এখানে প্রত্যেক বছর একই হইতো, মনে করেন এখানে প্রত্যেক বছর 5,000 করে হয়েছে বা প্রত্যেক বছর 20,000 করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা তখন ছোট সূত্রটা লিখতাম। কেমন? আচ্ছা আসেন, এখন এই এনপিভি করতে গেলে আপনার 3টা জিনিস লাগবে, সবসময় মনে রাখবেন। কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। তাহলে প্রথম এখানে আগে লিখে নি, নিট বর্তমান মূল্য নির্ণয়। আচ্ছা, এখানে এনপিভি কারটা নির্ণয় করতেছি, প্রথম প্রকল্প, এই জন্য নিচে 1 লিখে দেবো। এখানে যদি প্রকল্প মনে করেন লেখা থাকতো পদ্মা, তাহলে এনপিভি লিখে নিচে ছোট্ট করে লিখতাম পদ্মা, এই আর কি। কেমন? আচ্ছা এবার আসেন, তো নিট বর্তমানে 3টা জিনিস লাগবে। কি কি লাগবে? প্রথমে লাগবে সিএফ গুলো। কি লাগবে? সিএফ গুলো। তাহলে সিএফ 1, সিএফ 2, সিএফ 3, ক্যাশ ফ্লো 4, সিএফ 5। যে কয় বছরের সিএফ সেই কয় বছর এটা দিব। তাহলে প্রথম লাগবে 1 নম্বরে এইটা। এরপরে লাগবে হচ্ছে হলো কে, মানে কস্ট, মূলধন ব্যয় বা বাট্টার হার। এরপরে লাগবে হচ্ছে হলো সিএফ, সিএফ 0 তো আর আপনারা লেখেন না, আপনারা তো লিখছেন এনসিও, তাহলে আপনারা লেখেন এনসিও মানে প্রাথমিক বিনিয়োগ। এখন আমরা অঙ্কের ভিতরে যদি একটু খেয়াল করি যে প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000, তাহলে এই এনসিও এখানে লিখে দিব 50,000। বুঝলেন? কস্ট কে, কে দেওয়া আছে, এই যে বাট্টার হার কস্ট, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কে, বাট্টার হার। ঠিক আছে, কস্ট বাট্টার হার কত পার্সেন্ট? 10%। তাহলে বাট্টার হার এখানে ধরে নিব কত পার্সেন্ট? 10%। এই 10টা দিব উপরে, ডিভাইডেড এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ দিব। এখন এই 10কে 100 দিয়ে ভাগ করলে হয় কত? 0.1। এটা বের করে রাখলাম। সমস্যা? স্যার এই অধ্যায় এই এক একটা অঙ্ক মিনিমাম 4 থেকে 5 বার করতে হবে, 4 থেকে 5 বার করতে হবে। কেমন? ঠিক আছে, 4 থেকে 5 বার করতে হবে, তাহলে ফাস্ট হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আর আমরা যদি সিএফ গুলো দেখি তো সিএফ গুলো কেমন কেমন ছিল? প্রথম বছরের সিএফ কত ছিল? প্রথম বছরের সিএফ হলো 12,000, দ্বিতীয় বছর 18,000, লিখলাম 12,000। তারপরের বছর সিএফ 2 18,000, 30, 16, 22, 30,000, 16,000, 22,000, 30,000, 16,000, 22,000। এটা হলো প্রকল্পের 1-এর সিএফ গুলো, কে, কস্ট আর এনসিও, নিট ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো এখানে বসাবো। কেমন? দেখো কত সোজা। সিএফ 1 প্রথম বছর সিএফ কত? 12,000, ফার্স্ট ব্র্যাকেট সূত্রের 1 প্লাস কে কত? 0.1, লিখলাম 0.1, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার লিখলাম 1 প্লাস দ্বিতীয় বছরের সিএফ 2 কত? 18,000, 1 সূত্রের 1 লিখলাম প্লাস কে, কে কত? 0.1, 2। তৃতীয় বছর সিএফ 3 কত? 30,000, 1 প্লাস 0.1 কে। বলতে পারো যে স্যার এই একগুলা কই? এই একগুলো হলো ধারাবাহিক, এই উপরের যে 1 না, এটা হলো প্রথম বছরের সিএফ, দ্বিতীয় বছর এই 1, 2 এগুলো উপরের গুলো না লিখলেও হয়। তবে এই নিচের যেগুলো যে পাওয়ার আকারে দেওয়া আছে, এই যে এই নিচের যেগুলো 1 প্লাস কে এর উপরে যে পাওয়ার 3, এই 3টা লিখতে হবে। এই 3 মানে বছর সংখ্যা। সিএফ সাইড কত? 16,000, এনসিও প্রাথমিক বিনিয়োগ কত? প্রাথমিক বিনিয়োগ 50,000,
অলরাইট, এবার আসো আমরা এইগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে করবা দেখো, খুব সিম্পল। এই প্রথমে নিচের এইটার কাজ করবা, 1 এর সঙ্গে যোগ দিবা 0.1, তাহলে প্রথমে লিখলাম 1 প্লাস 0.1 সমান সমান, মানে এই ব্র্যাকেটেরটা যোগ করবা, এটার পাওয়ার 1 করবা, পাওয়ার 1 আসছে 1.1। এবার এটা এসি দিয়ে মুছবা, প্রথমে লিখবা 12,000, তারপর লিখবা ভাগ আনসার সমান সমান কত আসছে, আসছে হলো তোমার 10,909.0909, তাহলে 09 লিখে দেওয়া যায়। ঠিক আছে, এরপর এটা সিমিলার ভাবে করতে হবে। 1 প্লাস 0.1 সমান সমান পাওয়ার 2 সমান সমান এসি দিয়ে মুছবো 18,000 ভাগ আনসার সমান সমান কত আসছে, 14,876.03 প্লাস। সিমিলার এতে পরেরটাও করবো একইভাবে, ঠিক আছে। ক্লাস শেষে কারা কারা গান শুনতে চাও হাত উঁচা করো, ইয়েস লেখো তারা। এরপর আসো 1 প্লাস 0.1 সমান সমান ভাগ 4 সমান সমান 16,000 ভাগ আনসার 10,928.22 লেখা যায়। জায়গা নাই, নিচে চলে আসবো, কোনো সমস্যা নাই। 1 প্লাস 0.1 সমান সমান পাওয়ার 5 এসি দিয়ে মুছবো 22,000 ভাগ 13,660.27। এই পয়েন্টের কারণে 2-1 এদিক সেদিক হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কোনো প্যারাই নাই, কেমন? অলরাইট, কোনো প্যারা নাই। এবার এগুলা, ও আচ্ছা, এখানে তো একটা জিনিস আমরা বাদ দিয়ে দিছি, সেটা কি? এই যে দেখো, এই যে এনসিও 50,000 বিয়োগ করতে হবে না, এই যে আমি অন্য কালার দিয়ে লিখে দিই, এনসিও বিয়োগ করতে হবে, খেয়াল করো। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো যোগ বিয়োগ করা। এই ব্র্যাকেটে সবগুলো যোগ দিয়ে 50,000 বিয়োগ দিয়ে দেবো, বাস শেষ। ঠিক আছে, আসো 10,909.09 প্লাস 14,876.03 প্লাস 22,539.44 প্লাস 10,928.22 প্লাস 13,660.27 সমান সমান আসছে 72,913.05 বিয়োগ 50,000 করলে বেরোচ্ছে 22,913.05 টাকা লিখে দিবা। ঠিক আছে, এগুলো অনার্সে জাস্ট ইংরেজিতে করবা। 22,913.6 আর আমাদের আসছে 22,913.05, একই কথা, পয়েন্ট 1-এর কারণে কিছুই হবে না, বোঝা গেছে? আচ্ছা, তো এইটা হলো আমার কি একের, এই যে 1 নাম্বার যে প্রকল্প, সেই 1 নাম্বার প্রকল্পের আমরা এনসিও পাইলাম। কত টাকা পাইলাম? এই যে এই টাকাটা পাইলাম এনসিও। এখন এই 2 নাম্বার প্রকল্পটা তুমি সেম ভাবে নির্ণয় করতে পারবা না, সেম ভাবে নির্ণয় করতে পারবা না। সেম ভাবে নির্ণয় করে দেখো, এই দুইটা সেম ভাবে তুমি এই 2 নাম্বার প্রকল্পটা নির্ণয় করবা, পারবা কিনা আগে বলো, ইয়েস অর নো। 2 নাম্বার প্রকল্পটা পারবা কিনা? যদি তোমরা ইয়েস লেখো, আমি একটু সময় নিচ্ছি 1 মিনিট, ঠিক আছে? তোমরা যদি ইয়েস লেখো তাইলে আমি, যদি তোমরা পারো তাইলে আমি আর করাবো না, ঠিক আছে? আর যদি তোমাদের সমস্যা থাকে যে না স্যার এটা এই 2 নাম্বারটাও বের করে দেন, একই নিয়ম, একইভাবে করতে হবে, তাহলে এটা আবার করাই দিব আমি, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তোমরা একটু কমেন্ট করো।
আচ্ছা, একজনও যদি বলে যে পারবো না, করাই দেবো অঙ্ক, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, সবগুলা পারবো। তবে তো ট্যালেন্ট সব, আমার কলেজার টুকরাগুলো সব। কত সুন্দর বলতেছে পারবো, শুনলেই একটা ভালো লাগে। পারবো, ইয়েস, সাবাস, এই না হলে আমার স্টুডেন্ট। সবাই এসে, একজন একটু নো লেখ ভাই, তুই তোরা সব পারিস। আচ্ছা যান, তাহলে এবার আমি একটু একটা জিনিস বলে দেই, যে এখানে কিন্তু আমাদের মন্তব্য দিতে বসে বাবা, যে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে। তো বিনিয়োগ করা লাভজনকের ক্ষেত্রে আমরা কি বলছি, নিয়মটা কি শিখাইছিলাম, এই যে এনপিভির ক্ষেত্রে যেটা বেশি সেইটা লাভজনক, যেটা বেশি সেইটা কি লাভজনক। এখন দেখেন তো অঙ্কের দিকে একটু খেয়াল করেন, এই যে আমাদের প্রকল্প 1-এর উত্তর আসছে কত, 22,913.6, আর এই প্রকল্প 2 আপনারা নিজেরা করবেন, দেখবেন এইটার উত্তর আসবে হচ্ছে 26,991.41। এখন এই দুইটার ভিতর বড় কোনটা, বেশি কোনটা? অবশ্যই 2 নাম্বার প্রকল্প বেশি, কারণ এখানে আছে 26,000 আর এই 1 নাম্বার প্রকল্পে আছে 22,000। তাহলে আপনি কি 26,000-এ বিনিয়োগ করবেন নাকি 22,000-এ বিনিয়োগ করবেন? অবশ্যই আপনি কত হাজারে বিনিয়োগ করবেন, এই 26,000-এ। বোঝা গেছে? তার মানে এইটা বেশি, তার মানে প্রকল্প 2 লাভজনক। তাহলে আপনি লাস্টে বলে দিবেন প্রকল্প 2 লাভজনক, অধিক নিট প্রবাহ, অধিক এনপিভির জন্য বা অধিক নিট বর্তমান মূল্যের জন্য, ঠিক আছে? বা এরকম লিখতে পারেন, অধিক নিট বর্তমান মূল্যের জন্য প্রকল্প 2 বেশি লাভজনক। কারণ দেখেন এখানে 22,000 আসছে 1 নাম্বার প্রকল্পে, আর 2 নাম্বার প্রকল্পে করিয়া দেখবেন উত্তর আসবে হলো 26,000, তাহলে 26,000-এ লাভজনক। আচ্ছা, আমার দশমিক নিয়ে প্রবলেম হয়, কি প্রবলেম হয় বাবা একটু বলো, বিস্তারিত বলো। আচ্ছা, এই প্রশ্নের আমরা জাস্ট খালি মানে এই গদাকটার এই ফেরতকালটা একটু নির্ণয় করব, আর এইখানে নিট বর্তমান মূল্য সমান তো নাই। আচ্ছা, এটা আপনারা নিজেরাই পারবেন, এটা আমার পাওয়ার নষ্ট করবো না, এটা আপনি বুঝাই দেবো, আপনারা পারবেন। আচ্ছা, আমরা গদাকটা করি, আসেন দেখেন কি বলছে, বি প্রকল্পের মূলধন ফেরতকাল। এই মূলধন ফেরতকালকে বলা হয় হচ্ছে হলো পে ব্যাক পিরিয়ড, পিবিপি মানে কি, পে ব্যাক পিরিয়ড মানে কি, আমি একটা জায়গায় টাকা বিনিয়োগ করলাম, ওই বিনিয়োগকৃত অর্থটা কত সময়ের ভিতর ফেরত আসবে। আমি এক জায়গায় টাকা বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত অর্থটা আমার কাছে কত সময়ের ভিতর ফেরত আসবে, সেইটাই হচ্ছে হলো মূলধন ফেরতকাল। দেখেন এখানে কিন্তু একটাবারও বলে নাই যে তোমরা পিবিপি বা পে ব্যাক সময় বা পে ব্যাক পিরিয়ড নির্ণয় করে, বলে নাই কিন্তু এখানে বলছে ফেরতকাল। তাহলে এই ফেরতকাল বললেই বুঝতে হবে যে ফেরতকাল মূলধন বাজেটিং এর কোনটার ভিতর আছে। কাল মানে সময়, মানে কি সময় নির্ণয় করা হয় কোনটায়, এই যে দেখেন তো সময় নির্ণয় করা হয় কোনটায়, এই যে পিবিপির ক্ষেত্রে বছর বা সময় নির্ণয় করা হয়। অলরাইট, এবার আসেন তাহলে আমরা পিবিপি দিয়ে ওটা নির্ণয় করি। পে ব্যাক পিরিয়ড, পে মানে কি পরিশোধ করা। আমরা যখন কোথাও একটা টাকা বিনিয়োগ করি তখন আমাদের টাকাটা চলে যায় না, ওইটার মানেই তো পে করা। এখন ওই যে টাকাটা আমি বিনিয়োগ করছি, যে টাকাটা আমি পে করছি, সেই টাকাটা কত সময়ের ভিতর ব্যাক করবে, এইটাকেই বলা হয় পে ব্যাক পিরিয়ড। কেমন? বি প্রকল্পের ফেরতকাল নির্ণয়, ঠিক আছে? তো ফেরতকাল নির্ণয়ের ক্ষেত্রে একটা বক্স আপনারা একটু আগে টেনে নেবেন। অঙ্ক কয় বছরের? 1, 2, 3, 4 বছরের। জি, তাহলে 4 বছর হলে একটা বেশি। তাহলে 4 বছরের যদি হয়, এটা প্রথমটা তো লেখার জন্য, মানে মোট কথা যে কয় বছর তার থেকে 2টা সারি বেশি টানবেন। তাহলে 1, 2, 3, 4,
5 6। ব্যাপারটা কি দাঁড়ালো একটু খেয়াল করেন। এই দেখেন অঙ্কটা কয় বছরের, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4 বছরের, তাহলে 4 বছর আরো 2টা বেশি, 4 আর 2 কত 6, 4 আর 2 কত 6। এবার আমাদের সারি টানতে হবে, সরি কলাম টানতে হবে। এটা হলো প্রথমটা হলো বছরের জন্য, আর পরের দুইটা একটু বড় বড় করে টানবেন, এই পাশে সমান রাখবেন। বছর পেব্যাক সময় আর কি, ঠিক আছে। নগদ আন্তঃপ্রবাহ এক দুই তিন চার, ঠিক আছে। আচ্ছা লাস্টের এই ঘরে এটা লাগবে না, ঠিক আছে, এটা তো একটু এক্সট্রা টাইমে ফেলাইলাম। আচ্ছা এই ঘরটা লাগবে না, কেমন, এটা বাদ। তাইলে তোমার যে কয় বছর তার থেকে একটা বেশি টানবা, কেমন। আচ্ছা এখন দেখো নগদ আন্তঃপ্রবাহ হলো কত কত, প্রথম বছর 12,000, 18,000, 30,000, 16,000। এই এখানে কোনটা, বিটা নির্ণয় করতে বলছে, কারটা বি, তাহলে বি কোনটা, এইটা। তাহলে কত 18, 20, 22, 24,000। এই যে এখানে কিন্তু বলছে বি প্রকল্প, কোন প্রকল্প, তাহলে এই বি প্রকল্পটা নির্ণয় করতে হবে। তাহলে 18, 20, 22, 24, ঠিক আছে, 18, 20, 22, 24। 18,000, 20,000, 22,000, 24,000। এই নগদ আন্তঃপ্রবাহগুলো লিখে দিলাম, মানে এই যে এখানে যে নগদ আন্তঃপ্রবাহগুলো আছে 18, 20, 22, 24, এটা আমরা এখানে লিখলাম 18, 20, 22, 24। অলরাইট। ক্রমযোজিত ক্রমযোজিত মানে যোগ করা, যোজিত মানে কি যোগ করা, ঠিক আছে। তার মানে প্রথম বছর 18,000 টাকা আমার নগদ আসছে, প্রবাহ আসছে আমার কাছে, নগদ 18,000 টাকা লাভ করছি আমি, আমার কাছে আসছে 18,000। তাহলে প্রথম বছর যোগ করলে কত হাজার হবে, 18,000 হবে। এখন প্রথম বছরে 18,000 রয়েছে, দ্বিতীয় বছর আমি 20,000 টাকা লাভ করছি, তাই 18, 20 কত 38,000। তারপরের বছর লাভ করছি 22,000, তাহলে 38 আর 22 কত 40, 60, 60,000। 60,000 সঙ্গে 24,000 যোগ দিলে হয় কত 84,000। অলরাইট। এবার আমরা সূত্রটা লিখবো, কি লিখবো সূত্রটা, সেটা কি, অতএব পিবিপি পে ব্যাক পিরিয়ড। এখন পে ব্যাক পিরিয়ডে কিন্তু দুইটা সূত্র ছিল, নগদ আন্তঃপ্রবাহগুলো সমান হলে একটা, ঠিক আছে, এনসিও ডিভাইডেড এনসিবি, আর নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান হলে, যেমন এখানে দেখেন এগুলো অসমান, একটাও সমান না। তো অসমান যদি হয় তখন কি হবে, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। তাহলে আমরা সেই সূত্রটা লিখবো, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এখন এইখানে একটা ছোট্ট বিষয় আপনাদের একটু মাথায় রাখা চাই, সেটা হচ্ছে এইখানে এবার একটা ক্যালকুলেশনের খেলা আছে। ক্যালকুলেশনের খেলা কি, আপনার প্রাথমিক বিনিয়োগ দেখেন, আপনি বছরের শুরুতে এই যে বি প্রকল্প, ভালো মতন খেয়াল করেন, বি প্রকল্পে বিনিয়োগ করছিলেন কত টাকা, 30,000 টাকা। এই 30,000 টাকাই হলো আপনার এনসিও, ভালো মতন বুঝেন। আপনি এ প্রকল্পে বিনিয়োগ করছেন 25,000, আর বি প্রকল্পে বিনিয়োগ করছেন 30,000। তার মানে এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা হচ্ছে আপনার প্রাথমিক বিনিয়োগ এনসিও, আমি ইংরেজিতে লিখলাম এনসিও, নিট ক্যাশ আউটফ্লো, এটা হলো প্রাথমিক বিনিয়োগ। তাহলে বি প্রকল্পে আপনি বিনিয়োগ করছেন 30,000, এন্ড এটা মাইনাস দিছে কেন স্যার, বাবা আমরা যখন টাকা বিনিয়োগ করি, তুমি যদি কোথাও টাকা বিনিয়োগ করো, তোমার টাকা আসবে না চলে যাবে, তোমার টাকা অবশ্যই চলে যাবে। এই কি হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটা হচ্ছে হলো যে এখানে 30,000 টাকা আমার হলো বিনিয়োগ, এটা হলো কি বিনিয়োগ, এই 30,000 টাকা প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ। এই প্রাথমিক বিনিয়োগকে কি বলা হয়, এনসিও, কেমন। এখন এই 30,000 টাকা আমার কত বছরের ভিতরে উঠবে এটা দেখতে হবে। এখন 30,000 টাকা কিন্তু আমার এই দ্বিতীয় বছরই উঠে গেছে, দেখেন প্রথম বছর আমি আয় করছে 18,000, দ্বিতীয় বছর আয় করছে 38,000, তাহলে দ্বিতীয় বছরই কিন্তু আমার আয় যা ওঠার বা টাকা যা ওঠার উঠে গেছে। তাহলে দ্বিতীয় বছর যেহেতু উঠে গেছে, সেহেতু যে বছর টাকা উঠবে তার আগের বছরে ধরবেন হচ্ছে হলো সি, আর যে বছর সি ধরবেন সেই বছর ধরবেন হচ্ছে হলো
এ। আচ্ছা, এটা কি 30,000? এটার কোশ্চেনে মনে হয় একটু ঝামেলা আছে, দাঁড়াও আমি তোমাদের একটু দেখে বলতেছি, এক সেকেন্ড। আচ্ছা, এখানে টাকার অ্যামাউন্টগুলো একটু ভুল করছে বাবারা, ঠিক আছে? এটা আমার প্রশ্নে ভুল আছে, ঠিক আছে? এখানে তো বলি এরকম হয় কেন, এটা তোমাদের কোনো ভুল না, এটা প্রশ্নটাই ভুল আছে, ঠিক আছে? আমি প্রশ্নটা ঠিক করে দিচ্ছি, প্যারা নেওয়ার দরকার, সব ঠিক আছে, জাস্ট খালি এখানে কয়েকটা অ্যামাউন্ট 15, 12, 10, এখানে হবে 15,000, এখানে হবে 12,000, এখানে হবে 10,000, আর এখানে হবে 8,000। প্রাথমিক বিনিয়োগ 30,000, ঠিকই আছে। তাহলে বি প্রকল্পের বিনিয়োগ করছে 30,000, টাকাটা উঠছে 15, 12, 10, 8। তাহলে এগুলো একটু মুছে ফেলতে হবে, কেমন? পনেরো হাজার, দ্বিতীয় বছরে 12,000, তৃতীয় বছরে 8,000, 15, 12, 15, 12, 10, 8। 15, 12, 10, 8। তাহলে প্রথম বছরে যদি নগদান্ত প্রভাব 15,000 হয়, ক্রমযোজিত হবে 15,000, যোগ করলে তো 15,000, 15,000 সঙ্গে প্রথম বছর 15,000ই মোট, এবার দ্বিতীয় বছর 12,000, তাহলে 15 আর 12 কত? 25 আর 2, 27, ঠিক আছে? 27 আর 10 কত? 37, 37 আর 8 কত? 45। এবার দেখো, এই বি প্রকল্পে বিনিয়োগ করছে কত টাকা? 30,000 টাকা। এই 30,000 টাকা হলো প্রাথমিক বিনিয়োগ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি প্রাথমিক বিনিয়োগ হয়, তাহলে এই বিনিয়োগকৃত অর্থটা আমার উঠতেছে কোন বছর? একটু খেয়াল করো। আমার বিনিয়োগকৃত অর্থটা উঠে যাচ্ছে হলো এই তৃতীয় বছরে, কারণ দ্বিতীয় বছর কিন্তু 27,000 টাকা উঠছে, তাহলে তৃতীয় বছর আমার এই বিনিয়োগকৃত টাকাটা উঠতেছে। ভালো মতন বোঝো, প্রথম বছর উঠছে 15,000, দ্বিতীয় বছর 12,000 যোগ দিয়েছে 27,000, তোমার বিনিয়োগ ছিল 30,000 টাকা, তা 27,000 টাকা উঠলে হইলো। তারপরে বছর 10,000 ইনকাম করছো তৃতীয় বছরে, তারপর তোমার হচ্ছিল 37,000 টাকা। এই যে এবার তুমি যে টাকা বিনিয়োগ করছিল তার বেশি উঠে গেছে। তাহলে যে বছর বিনিয়োগকৃত টাকা উঠে যায় তার আগের বছরকে ধরতে হয় হচ্ছে সি, যে বছর সি ধরতে হয় ওই সেই বছরটাকে ধরতে হয় এ, আর সি পরবর্তী নগদ আন্তঃপ্রবাহটাকে ধরতে হয় ডি। তাহলে এই সি যে বছর তার পরের বছর কি তৃতীয় বছর, ওই তৃতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহটাকে ধরতে হবে ডি। এটা কিন্তু সব বড় হাতের হবে। তাহলে বিনিয়োগকৃত অর্থ যে বছর উঠে যাচ্ছে তার আগের বছরে ধরছি সি, যে বছর সেই নাক বরাবর হচ্ছিল এ, এবং পরবর্তী বছরের মানে এ পরবর্তী বছর এ যে বছর থাকবে তার পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহের ধরবো ডি। এবার চলো আমরা মানটা একটু বসাই। এ মানে কি? এ মানে হচ্ছে হলো প্রাথমিক বিনিয়োগ। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত টাকা? 30,000 টাকা। সরি, এ মানে প্রাথমিক বিনিয়োগ, আরে আল্লাহ। এ মানে কত? এ মানে হচ্ছে এই যে 2,000 অ্যানুয়াল 2 প্লাস এনসিও মানে প্রাথমিক বিনিয়োগ, এনসিও কত টাকা? 30,000 টাকা মাইনাস সি কত? সি হলো 27,000 টাকা। দেখে দেখে মান বসাইলাম। আর ডি কত? ডি হচ্ছে হলো আমাদের 10,000 টাকা।
এবার এই 30,000 থেকে 27,000 গেলে থাকে 3,000, এই 3,000কে 10,000 দিয়ে ভাগ দিতে হবে, ওটার সঙ্গে যোগ দিতে হবে 2। আগে কিন্তু এটা বিয়োগ দিয়ে 10,000 দিয়ে ভাগ দিয়ে যে টাকাটা মানে যে পয়েন্টটা বের হবে ওইটার সঙ্গে 2 যোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে 30,000 থেকে 27,000 বিয়োগ দিলে হয় 3,000, 3,000 ভাগ 10,000 করলে হয় 0.3। 2, এই 2 এর তো কাজ করি নাই, 2 প্লাস 0.3। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 0.3 যোগ দিই তাহলে হয় 2.3। অবশ্যই উত্তরে লিখে দিতে হবে বছর। কারণ কি আমরা এই যে ইটা এই পিভিপি এটার ক্ষেত্রে আমরা উত্তরে কি লিখি সবসময় বছর, এবং এটা দুইটা প্রকল্প যদি নির্ণয় করতে বলে যে প্রকল্পটা ছোট সেই প্রকল্পটা আমাদের জন্য লাভজনক, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা 27,000 জায়গা যদি 30,000 হইতো, হ্যাঁ একটা গুড কোশ্চেন করছে, এটা আমি বুঝাই দিচ্ছি দেখো। আরে ভাই বের হোক কই, এই যে মনে করো 27,000 জায়গা 30,000 রয়েছে এই যে এই দ্বিতীয় বছরে, তাইলেও তুমি কি করতা, ওইটারই ধরতা, ওই এই দ্বিতীয় এইটার এই 30,000 এখানে সি লিখতা। কারণ নিয়মটা হচ্ছে হলো বিনিয়োগকৃত অর্থ যে বছর ওঠে, ঠিক আছে, যে বছর ওঠে সেই বছর আমরা সি ধরি, বোঝা গেছে? তাহলে বিনিয়োগকৃত অর্থ তো আমার কোন বছর, এই যে দ্বিতীয় বছরে উঠে গেছে, তাহলে ওইটারই সি ধরবা। আর যদি বেশি উঠে যায় তখন তার আগের বছরটাকে ধরি, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ 2.3 ইয়ার্স কাফি, ঠিক বলছো। এবার আসো এখানে ঘদাগে বলছে হচ্ছে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। তাহলে আমরা জানি নিট বর্তমান মূল্যের যেটা বেশি সেই প্রকল্পে বিনিয়োগ করবে। এখন তোমরা এই এ প্রকল্পের এনপিভি নির্ণয় করবা, বি প্রকল্পের এনপিভি নির্ণয় করবে, এবং দুইটার ক্ষেত্রে কিন্তু এই ট্রেনের মতন লম্বা যে সূত্রটা সেই সূত্রটা হবে, ঠিক আছে? নির্ণয় করে যেটা লাভজনক সেটা নেবে। এই যে পাশে উত্তর দিয়ে দিছি, তোমরা কইরা মিলাই নিয়ে উত্তর, কেমন? এই যে আমি দেখাই যাচ্ছে এই দুইটার ভিতরে এ প্রকল্পের এনপিভি আসছে 5,373, আর একটা আসছে হলো 5,161। তার মানে কি এই এ প্রকল্পটা আমাদের জন্য, এটা আমাদের জন্য কি বিনিয়োগ লাভজনক। কি জন্য? কারণ এটাই বেশি আছে। 51,000 বড় না, সরি 5,100 বড় নাকি 5,300 বড়? 5,300 বড়। আই হোপ পারবা তোমরা, ঠিক আছে? ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস। চলো আমরা এমসিকিউ প্র্যাকটিসে যাই। খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আসো দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়নের ভিত্তিতে লাভজনক প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলা হয়? দেখো এটাকে বলা হয় হচ্ছে মূলধন বাজেটিং। আমরা যে অধ্যায়টা করতেছি এই অধ্যায়টার নামই মূলধন বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং। এই মূলধন বাজেটিং করাই হয় হচ্ছে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগে একটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো আমি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে কি, তুমি একটা আসবাবপত্র কিনবা, একটা মেশিন কিনবা, এই মেশিনটা কেনার আগে তুমি বিভিন্ন তথ্য তুমি জানতে চাও যে আমার এই বিনিয়োগকৃত টাকাটা কত বছরের ভিতর ফেরত আসবে, এই যে টাকাটা আমি বিনিয়োগ করছি এই টাকা থেকে আমি কত টাকা আরওআই মানে আরওআই করতে পারবো, হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি কত টাকা গড় মুনাফা করতে পারবো, এই বিভিন্ন রকম তথ্য তুমি নির্ণয় করো। তার মানে এই মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত নিই। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত লিখে দিই, সিদ্ধান্ত, ঠিক আছে? সঠিক উত্তর গ। মূলধন বাজেটিং এর বাট্টাকৃত কৌশল কোনটি? বাট্টাকৃত কৌশল কোনটি? দেখেন আমি আগেই বলছি এই আরওআই দিয়ে পার্সেন্টেজ নির্ণয় করে, এআরআর দিয়ে পার্সেন্টেজ নির্ণয় করে, এটা দিয়ে ইয়ার্স বা বছর নির্ণয় করে। তাহলে বাট্টার বিষয়টা কখন আসে? এনপিভির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এনপিভির ক্ষেত্রে। এই যে বাট্টাকৃত, ভালো মতন বুঝেন, বাট্টাকৃত, ঠিক আছে? বাট্টাকৃত কৌশল কোনটি? কারণ এখানে বাট্টা এনপিভি নির্ণয় করতে গেলে বাট্টা লাগে, কে লাগে, কে দ্বারা প্রকাশ করা হয়, কস্ট। মূলধন বাজেটিং এর কোন কৌশলটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না? ঠিক আছে,
মূলধন বাজেটিং এর কোন কৌশলটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না? পেব্যাক সময়, নট অনলি পেব্যাক সময়, আরেকটা জিনিস মাথায় রাখবা, পেব্যাক সময় এবং তোমার হচ্ছে হলো গড় মুনাফার হার, এইটাও ঠিক আছে। এই দুইটা হচ্ছে হলো তোমার অর্থের সময় মূল্য বিবেচনা করে না। একটা হলো এআরআর আর একটা হচ্ছে হলো পিবিপি। বিনিয়োগ পরিশোধকাল পিবিপি নির্ণয়ের সূত্র কোনটা? পিবিপি নির্ণয়ের সূত্র দুইটা লিখে দিছি সূত্র। একটা হলো নগদ আন্তঃপ্রবাহগুলো সমান হইলে, আর একটা হলো নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান হইলে। তো এইটা হচ্ছে হলো নগদ আন্তঃপ্রবাহগুলো সমান হইলে। এনসিও মানে নিট ক্যাশ আউটফ্লো, এনসিবি মানে নিট ক্যাশ বেনিফিটস। তাহলে এইটা হচ্ছে হলো আমাদের পেব্যাক সময় নির্ণয়ের। এবং এটা কিসের সূত্র? এটা যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, কি হয়? সমান হলে। পরের এই সূত্র একটাও ঠিক নেই, এই সূত্র ভুল সূত্র। তার মানে সঠিক উত্তর ক। পিবিপি এর পূর্ণরূপ কি? দেখো রাজশাহী বোর্ড 21 সালে আসছে। পিবিপির পূর্ণরূপ হচ্ছিল পে ব্যাক পিরিয়ড। এই জন্য আমি তোমার প্রথমেই ফুল মিনিং গুলো লিখে দিচ্ছি, পিপিপি, এআরআর। আর এই এআরআর কে কিন্তু দেখো এখানে কিন্তু অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এটাও বলে, আবার অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলে। দুইটাই সঠিক। এই দুইটাকে সংক্ষেপে কি বলে? এ আর আর। কেমন? এ আর আর। মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কোনটি? প্রকল্প প্রণয়ন। একটা প্রকল্প, এটা 5টা ধাপ আছে মনে রাখবা। টোটাল ধাপ হলো 5টি ধাপ। তো এই 5টি ধাপের প্রথম ধাপটা কি? এই প্রথম ধাপটা হলো প্রকল্প প্রণয়ন। আগে একটা প্রকল্প প্রণয়ন করতে হয়, তারপরে একটা প্রকল্প বাস্তবায়ন করতে হয়। নিচের কোন পদ্ধতিতে মূলধন ফেরতকাল সময় বিবেচিত হয়? মূলধন ফেরতকাল, একটু আগে মূলধন ফেরতকাল করাইছে। মূলধন ফেরতকাল, সময়কাল মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। এই সময়কালের কথা বললেই বুঝবা যে এটা পিবিপি নির্ণয় করতে বলছে। সময়কালের কথা বললেই পিবিপি, পে ব্যাক পিরিয়ড। তার মানে সঠিক উত্তর হচ্ছে পিবিপি। মূলধন বাজেটিং এর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? অবশ্যই নিট বর্তমান মূল্য, 100% নিট বর্তমান মূল্য। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। আর এটার মাধ্যমে এই নিট আন্তঃপ্রবাহ মূলত কি? এটা হচ্ছে হলো নগদ আন্তঃপ্রবাহ ও বহি প্রবাহের পার্থক্যই হলো এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিচের কোনটি মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত? নিচের কোনটি মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত? জ্বালানি কর কোনোদিনই না, এটা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ না, কোনো স্থায়ী সম্পদ না। মনিহারি করা তো জীবনেও না। যন্ত্র কাঁচামাল করা এটাও জীবনে না, কারণ কাঁচামাল এগুলো হচ্ছে কোনো দীর্ঘমেয়াদী স্থায়ী কোনো সম্পদ না। এই মূলধন বাজেটিং বেসিক্যালি হচ্ছে স্থায়ী সম্পদের পিছনে বিনিয়োগ হয়, স্থায়ী সম্পত্তির পিছনে। ঠিক আছে, তাহলে স্থায়ী সম্পত্তির কোনটা দেখাই যাচ্ছে, এটা হচ্ছে কি? যন্ত্রপাতি ক্রয়। তার মানে মূলধন বাজেটিং সিদ্ধান্ত ব্যবহার করা হবে যন্ত্রপাতি, মেশিন, হ্যাঁ, এগুলোর পিছনে। কোনটি মূলধন বাজেটিং এর সনাতন পদ্ধতি? কি পদ্ধতি? সনাতন। এই সনাতনের আরেকটা নাম হচ্ছে
প্রচলিত পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি। তো সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি হচ্ছিল ARR। মনে রাখবা দুইটা হলো সনাতন পদ্ধতি, হলো দুইটা, একটা হলো ARR অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন প্লাস PBP, এই দুইটা হলো সনাতন বা প্রচলিত পদ্ধতি। মনে থাকবে? আচ্ছা, একটা ছোট ম্যাথ আছে, করে ফেলি চলো। এসিআই কোম্পানি 3 লাখ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চায়। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর, মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। দেখো এখানে বলছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো। মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত? তাহলে আমরা লিখবো বার্ষিক অবচয়। যেহেতু বলে দিছে সরল রৈখিক পদ্ধতি, তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্র আমি একটু আগে লেখাই দিছি। অবচয়ের ক্ষেত্রে আমরা ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। প্রাথমিক বিনিয়োগ, এই যে এত টাকা ব্যয় একটা মেশিন ক্রয় করা হয়েছে, তাহলে যেটা ব্যয় করছে সেটাই হলো প্রাথমিক বিনিয়োগ, মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এই যে ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 30,000 টাকা। আর আয়ুষ্কাল কয় বছর? আয়ুষ্কাল হচ্ছে হলো এই যে আয়ুষ্কাল 5 বছর। তাহলে 2,70,000-কে 5 দিয়ে ভাগ দিতে হবে, 54,000। প্রকল্পের গড় বিনিয়োগ কত? প্রকল্পটির গড় বিনিয়োগ কত? আচ্ছা, গড় বিনিয়োগের সূত্রটাও আমরা লিখে দিছি। গড় এই গড় বিনিয়োগের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য আমরা যোগ দেই, অবচয়ের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ দেই, বিনিয়োগের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য যোগ দেই। আর এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা সূত্রের 2 দিয়ে ভাগ দেব, এখানে 2টা আছে তাই 2 দিয়ে ভাগ। প্রাথমিক বিনিয়োগ কত? প্রাথমিক বিনিয়োগ হলো আমার প্রাথমিক বিনিয়োগ হলো 3 লাখ, প্লাস ভগ্নাবশেষ মূল্য কত? 30,000। এবার কিন্তু বছর সংখ্যা না, সূত্রের 2 দিয়ে ভাগ, তাহলে 3,30,000 ভাগ 2, তাহলে হয় 1,65,000। এটা হলো গড় বিনিয়োগ। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কি? দেখো ইংরেজিতে চলে আসছে, সিলেট বোর্ড 2017 সালের কোশ্চেন। এখানে বলছে হচ্ছে হলো ARR অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন সমান সমান এভারেজ EAT আর্নিং আফটার ট্যাক্স, EAT মানে আর্নিং আফটার ট্যাক্স, ডিভাইডেড এভারেজ ইনভেস্টমেন্ট মানে গড় বিনিয়োগ, এভারেজ EAT ডিভাইডেড গড় বিনিয়োগ। কেমন? আচ্ছা, তো এভারেজ EAT মানে হচ্ছে হলো আর্নিং আফটার ট্যাক্স, ওই যে আমরা বলছি না কর, দেখো এখানে বোঝো, এই এভারেজ মানে হচ্ছে হলো গড়, আর EAT মানে কি? আর্নিং আফটার ট্যাক্স, এটার মানে হচ্ছে হলো কর পরবর্তী নিট মুনাফা। EAT আর্নিং আফটার ট্যাক্স মানে আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে মানে কর পরবর্তী নিট মুনাফা, আর ট্যাক্স মানে কর জানোই। আর গড় বিনিয়োগ ইন্টু 100, কিন্তু এটা কোনোদিনই উত্তর হবে না, এটা কোনোদিনই উত্তর হবে না। কারণ হলো এই যে এটার লাস্টে গুণন 100 দিতে হয়, এই যে গুণন 100, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে এভারেজ EAT ডিভাইডেড এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। আমরা জানি গড় মুনাফার হারে 100 দিয়ে গুণ দিতে হয়, তার মানে সঠিক উত্তর কোনটা? অবশ্যই গ।
একটি বিনিয়োগ ক্ষেত্রে 2,40,000 টাকা বিনিয়োগ করে আগামী 5 বছরে প্রতি বছরে 60,000 টাকা করে পাওয়া গেলে এক্ষেত্রে পরিশোধকাল কত হবে? দেখো এখানে আবার বলছে পরিশোধকাল। পরিশোধকাল মানে কি? পিবিপি, পে ব্যাক পিরিয়ড। এন্ড পে ব্যাক পিরিয়ডের যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, দেখো এখানে বলছে প্রতি বছর 60,000, প্রতি বছর 60,000, প্রত্যেক বছর 60,000 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা সূত্র সমান, মানে এটা আন্তঃপ্রবাহ সমান, তাই সূত্রটা হবে ওই সেই নগদ আন্তঃপ্রবাহ সমান হলে যে সূত্রটা লিখছিলাম পিভিপি সেইটা, এনসিও ডিভাইডেড এনসিবি। তাহলে এনসিও প্রাথমিক বিনিয়োগ কত টাকা? 2,40,000 টাকা। আর এনসিবি মানে নগদ আন্তঃপ্রবাহ, নিট ক্যাশ ব্যালেন্স, নিট ক্যাশ ব্যালেন্স কত টাকা? 60,000 টাকা। চার, সুরমা লিমিটেডের উৎপাদন কাজের জন্য 1,20,000 টাকার একটি নতুন মেশিন কিনলো, যার সম্ভাব্য আয়ুষ্কাল 4 বছর। মেশিনটি থেকে 4 বছর নগদ আন্তঃপ্রবাহ এত 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 টাকা। দিনাজপুর বোর্ড 2016, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 16 সালের প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল করো। দেখো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত মানে কি? ক্রমযোজিত মানে হচ্ছে যোগ করা। ক্রমযোজিত মানে কি? যোগ করা। নগদ আন্তঃপ্রবাহ, তাহলে নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর 40,000, লিখলাম 40,000। দ্বিতীয় বছর 60,000। আমার এখানে কিন্তু বলছে তৃতীয় বছরের ক্রমযোজিত, তাহলে তৃতীয় বছর কত? 45,000। তাহলে এই তিনটা যোগ দিতে হবে। এর পরের যে 55,000 এটা নিব না, এটা তো চতুর্থ বছরের। আমার বসে প্রথম 3 বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, তাহলে 40 আর 60 হলো 1 লাখ, 1 লাখ আর 45,000 যোগ দিলে 1,45,000। কই আছে উত্তর? এই যে তৃতীয় বছরের। মেশিনটির বিনিয়োগ পরিশোধকাল কত? এটা তো অসমান নগদ আন্তঃপ্রবাহ, তার মানে একদম পুরো এখানে এনপিভির অঙ্কই করতে হবে। দেখছো, এই জন্যই কিন্তু এই কোশ্চেনটা এতবার রিপিট হয়েছে। তার মানে এটা একটু পরীক্ষা হলে তোমার কালক্ষেপণ করবে, একটু সময় নষ্ট করবে, কিন্তু তারপরও উই হ্যাভ টু ডু। আচ্ছা, তো পরিশোধকাল নির্ণয় করার জন্য আমি জাস্ট আর লিখলাম না, ছকটা আঁকাই ফেলতেছি। 5 বছরেতে একটা বেশি, 1 2 4 5, 1 2 3 4 5 বছর। প্রথম বছর কত? এই 5 বছর কই, 4 বছরের তো আমি একটা বেশি টানছি কে। প্রথম বছর কত? 40 60 45, 40,000 60,000 45,000। এটা হলো এই যে নগদ আন্তঃপ্রবাহ, মনে আছে তো? তারপরে হচ্ছে 55,000। প্রথম বছর 40,000 এলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 40,000। দ্বিতীয় বছরেরটা এই দুইটা যোগ দেবো, 40 আর 60 যোগ করলে হয় 1 লাখ। 1 লাখের সঙ্গে 45,000 যোগ দিলে হয় 1,45,000। 1,45,000 প্লাস 55,000 যোগ করলে হয় হলো 2 লাখ। এখন দেখেন এইখানে ফান্ডাটা কোথায়? ফান্ডাটা হলো বিনিয়োগ করছিল কত? বিনিয়োগ করছিল 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা উঠে গেছে কোন বছরে? 1,20,000 টাকা উঠে গেছে তৃতীয় বছর। তাহলে যে বছর টাকা ওঠে তার আগের বছরে আমরা ধরি হলো সি, আর যে বছর সি ধরি ওই বছরে ধরি এ, আর যে বছর এ ধরি তার পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ ধরি হচ্ছিল ডি। এবার চলো আমরা অঙ্কটা করি। পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এ কত? এ হচ্ছিল 2 প্লাস এনসিও প্রাথমিক বিনিয়োগ কত? 1,20,000 মাইনাস সি কত? 1 লাখ। ডি কত? 45,000। 1,20,000 মাইনাস 1 লাখ হয় 20,000 ভাগ 45,000
ক্লাস 2 2.44 অবশ্যই পেব্যাক পিরিয়ড যেহেতু সময় লিখে দিতে হবে 2.44 সঠিক উত্তর গ প্রবলেম নিচের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হিউজ পরিমাণ বোর্ডে আসছে দেখো খেয়াল করিও যে প্রকল্পের আইআরআর সর্বনিম্ন আমরা কোনোদিনই এটা হবে না কারণ যে প্রকল্পের আইআরআর বেশি সেটা আমাদের জন্য লাভজনক যে প্রকল্পের আচ্ছা এটা পরে বলতে যে প্রকল্পের এআরআর সর্বনিম্ন কোনোদিনই না কারণ এআরআর মানে এভারেজ রেট অফ রিটার্ন যত বেশি হবে সেটা লাভজনক যে প্রকল্পের পেব্যাক সময় সর্বাধিক জীবন অনার্স যে প্রকল্পের পেব্যাক সময় যত কম সেটা আমাদের জন্য লাভজনক একটু আগে লিখে দিছি যে প্রকল্পের এনপিভি সর্বাধিক অবশ্যই আমাদের জন্য সেটা লাভজনক কারণ এনপিভির ক্ষেত্রে যেটা বেশি আমাদের জন্য সেটা কি লাভজনক তার মানে সঠিক উত্তর হলো খ অলরাইট ওকে ফিনান্স আই হোপ এই যতটুকু করাইলাম এই অধ্যায়ের যতটুকু করাইলাম তুমি পরীক্ষা হলে যে এমসিকিউ যখন আনসার করবা আমাকে থ্যাংক ইউ দিবা ঠিক আছে এর বাইরে লাগবে না আশা করি লাগবে না এখন এই শেষ মুহূর্তে এর বেশি আমার পক্ষেও দেওয়া সম্ভব না আর একটা জিনিস অনেক কঠিনভাবে শেখানো যায় আমি সেই কঠিনতাটা দূরে রাইখা যতটা সহজে তোমাদের বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি একদম বেসিক থেকে বুঝাইছি সিকিউ কমপ্লিট করে দেখাই দিলাম ঠিক আছে অলরাইট আইআরআরটা বেশি ইম্পর্টেন্ট না প্রথমত আইআরআরটা বেশি ইম্পর্টেন্ট তবে পরীক্ষায় আসতে পারে এখন তোমাদের জন্য যদি আইআরআর দরকার হয় একটু মোদের বিদ্যালয়ে ফেসবুক যে সরি আমার মোদের বিদ্যালয়ে যে ইউটিউব চ্যানেল আছে যাও প্লে লিস্ট রাখা আছে প্লে লিস্ট থেকে ক্লাসটা দেখে নাও বাবা থ্যাংক ইউ কই এই যে থ্যাংক ইউ বলে দিলাম নমস্কার স্যার কেমন আছেন নমস্কার ভালো আছি সকালবেলা থেকে এখনো খাই নাই এখন আর সানগ্লাস পড়তে বইল না বুঝছো আচ্ছা গানের কথা বলছো একটা এক কলি গান শোনাই তোমাদের ঠিক আছে অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী বাঙালির গান না পাইলে এইগুলাই করে মানে গানের লিরিক ভুলে গেলে আর কি হাজার বছর এমনি করে আকাশের চারটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এ অসহায় আমি